কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। সেবার অক্টোবরের পুজোর সময় কর্নেলের কথা ছিল তিনি আমাকে নিয়ে বিহারের ছোটনাগপুর এলাকায় পাড়ি দেবেন। সেখানে তার এক বন্ধুর প্রাসাদ তুল্য বাড়ি আছে, কাজেই থাকার জায়গার কোনো অসুবিধে নেই। কাছেই নদী আছে, নদীর ওপারে পাহাড় আর ঘন জঙ্গল। নদীটার উৎস কয়েক মাইল দূরে একটা জলপ্রপাত। কর্নেল বলেছিলেন ওই প্রপাতের উৎস নিয়ে অনেক গল্প চালু আছে। সেই গল্পগুলি অবশ্য তিনি বলেননি। যেটুকু আভাস দিয়েছিলেন গেলে দেখা যাবে জলটা ভূগর্ভ থেকে উঠে আসছে, অর্থাৎ প্রস্রবণ বলা চলে। কিন্তু এত বড় প্রস্রবণ নাকি ভারতের আর কোথাও নেই। কিন্তু তার চেয়ে রহস্যময় ব্যাপার, মাঝে মাঝে প্রস্রবণের ওপরে সূর্যের আলো পড়ে রামধনু দেখা যায়। এই সুন্দর দৃশ্য দেখার জন্যে পর্যটকরা ওখানে হানা দেয়। জলপ্রপাতটার নাম ইন্দ্রধারা। তবে কর্নেলের আগ্রহ অন্যদিকে। তার বন্ধু বিজয় নারায়ণ সিংহ সম্প্রতি খবর দিয়েছিলেন ইন্দ্রধারা এলাকায় তিনি এক বিশেষ প্রজাতির প্রজাপতি দেখেছেন। বিজয়বাবু প্রজাপতি বিশারদ নন, কিন্তু অনেক জাতের প্রজাপতি চেনেন। কিন্তু এই প্রজাপতি তাকে অবাক করেছে, কারণ এদের আকার প্রায় ছোট্ট একটা ঘুড়ির মতো। এরা যখন ফুলে বসে থাকে কান পাতলে ক্ষীণ একটা সুর শোনা যায়, কতকটা চড়া সুরে বাঁধা বেহালার মতো। কিন্তু অক্টোবরের পুজো শেষ হয়ে গেল, তারপরেও কর্নেল সেখানে যাওয়ার নামই করছেন না। যখনই আমার কাগজের অফিস থেকে সময় পেলে তাঁর অ্যাপার্টমেন্টে গেছি, তখনই দেখেছি আমার বৃদ্ধ বন্ধু একটা প্রকাণ্ড বই খুলে ধ্যানমগ্ন, দাঁতের ফাঁকে চুরুট, এক ফালি নীল ধোঁয়া তার টাক ছুঁয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে সোফায় বসলে তিনি বইয়ের দিকে তাকিয়ে শুধু বলেছেন, বসো, ষষ্ঠীচরণকে আরেক রাউন্ড কফি আনতে বলেছি। অক্টোবরের শেষ সপ্তাহের এক রবিবার সকালে আমার সল্টলেকের ফ্ল্যাটে সবে ঘুম থেকে উঠেছি, এমন সময় টেলিফোন বাজলো। কারণ খবরের কাগজের খ্যাতিমান রিপোর্টারদের সঙ্গে লোকেরা অযথা কথা বলতে চায়, কিন্তু টেলিফোনটা বেজেই চলেছে। অগত্যা রাগ করে রিসিভার তুলে বলল, রং নাম্বার। সঙ্গে সঙ্গে কেউ বলে উঠল, রাইট নাম্বার ডার্লিং, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং কর্নেল। আমার সুনিদ্রায় ব্যাঘাত ঘটানোর মতো কিচ্ছু ঘটেনি। জানতো তুমি তো কাগজের লোক হয়েও কাগজ পড়তে চাও না। তুমি কি আজকের কোনো কাগজ পড়েছো? না, কেন বলুন তো, কিছু কি পড়ার মতো বেরিয়েছে? আশ্চর্য, তোমাদের দৈনিক সত্যশোভক পত্রিকায় খবরটা প্রথম পাতায় ছেপেছে। অবশ্যই বেশি জায়গা দেয়নি, কারণ নিউজ এজেন্সির খবর। সিংহগড়ে তো তোমাদের সংবাদদাতা নেই। খবরটা কিসের বলুন তো? খবরটার হেডিং, সিংহগড়ে সিংহের হুঙ্কার। আমি রাখছি, তুমি খবরে একবার চোখ বুলিয়েই এখনই চলে এসো। রিসিভার রেখে সেদিনকার কাগজগুলো তুলে টেবিলে রাখলাম। তারপর দৈনিক সত্যসেবক পত্রিকার প্রথম পাতায় খবরটা খুঁজে বের করল। খবরটা নিয়ে যেন নাইট এডিটর কৌতুক করেছেন। একবার চোখ বুলিয়ে সারমর্ম বুঝে নিলাম। ছোটনাগপুর অঞ্চলের সিংহগড়ে পরপর কয়েকটি রাত কোনো হিংস্র জন্তুর হুঙ্কার শোনা গেছে। সিংহগড়ের একদিকে শিল্পাঞ্চল, অন্যদিকে পাহাড় আর জঙ্গল। সিংহগড় একটা সমৃদ্ধ শিল্পনগরী। সেখানে দক্ষিণ প্রান্তে একসময় বাঙালিদের বসবাস ছিল, তাই বাঙালি টোলা বলা হয়। হুঙ্কার শোনা গেছে সেই এলাকায়। সন্ধ্যার আগেই সেখানে সবাই বাড়িতে ঢুকে পড়ে। তবে ওটা সিংহের হুঙ্কার কিনা তা নিয়ে সন্দেহ করা যায় না, কারণ বাঙালি টোলার এক পুরুত ঠাকুর শপথ করে বলেছেন তিনি একটা সিংহের প্রকাণ্ড ঢাকের মতো মাথা এক পলকের জন্য দেখতে পেয়েছেন। এই খবর নিয়ে কর্নেলের এত মাথা ব্যথার কারণ আমি বুঝতে পারলাম না।
কেউ হয়তো নিছক আমোদ প্রমোদের জন্যই সিংহ সেজে লোকেদের ভয় দেখাচ্ছে। আর ওই হুঙ্কার ব্যাপারটা কিভাবে প্রচার করা যায় তা আমি কর্নেলের সঙ্গগুণে জানি। একবার মুখের কাছে জাপানি টেপ রেকর্ডার বেঁধে একটা লোক বাঘের গর্জন শোনাতো। ওইসব জাপানি যন্ত্রের এমন ক্ষমতা যে কোনো গর্জনকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। কিছুক্ষণ পরে সেজে গুজে বেরিয়ে পড়ল। সঙ্গে আমার একটা ব্যাগে কিছু জামা কাপড় আর আমার ফায়ার আর্মস ভরে নিলাম, কারণ কর্নেলের এই ডাকাডাকি মানেই সিংহগড় অভিযানের প্রস্তুতি আমি জানি। বাকি সেই খবরটা বেরিয়েছিল। পুজোর সময়ই বাইরে বেড়াতে যাওয়ার অভ্যেস আমার আছে। বিশেষ করে কর্নেল পুজোর সময়টা কোনো সমুদ্র তীরে বা পাহাড়ে জঙ্গলে কাটিয়ে আসতেই ভালোবাসেন। আমারও চমৎকার একটা ভ্রমণ হয়ে যায়। আমার তেজি ফিয়াট গাড়িটা যখন ইলিয়ট রোড এলাকার কর্নেলের বাড়ির গেটে ঢুকলো তখন 8টা বাজে। লনের একপাশে গাড়িটা রেখে 3 তলায় কর্নেলের অ্যাপার্টমেন্টে উঠে গেলাম। তারপর ডোরবেলের সুইচ টেপার পর ষষ্ঠীচরণ দরজা খুলে ফিক করে হেসে চাপাসরে বলল, বাবুমশাইকে একজন ভদ্রলোক এসে বড্ড জ্বালাতন করছেন, আপনি গিয়েই দেখুন না। ষষ্ঠী পাশের করিডোর দিয়ে চলে গেল। এটা একটা ছোট্ট ওয়েটিং রুম বলা চলে। তারপর সামনে দরজার পর্দা সরালেই কর্নেলের জাদুঘর সদৃশ বিশাল ড্রয়িং রুম। কানে এসেছিল কারো উত্তেজিত কণ্ঠস্বর। ড্রয়িং রুমে ঢুকেই দেখি কর্নেল ইজি চেয়ারে বসে আছেন। তাঁর চুরুট নিভে গেছে, কারণ আর ধোঁয়া দেখা যাচ্ছে না। আর সোফার উপর একজন রোগা পটকা চেহারার ভদ্রলোক হাত নেড়ে তাকে বলছেন, এটা সামান্য ব্যাপার নয় কর্নেল সাহেব। বিজয়নারায়ণ আমাকে রাতের ট্রেনেই আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর আপনি বলছেন আমাদের কানের ভুল? কখনো না। মা চণ্ডিকা দেবীর নামে দিব্যি দিয়ে বলছি, আমার কানের ভুল নয়। ওহ, সে কি ভয়ঙ্কর গর্জন! ইন্দ্রধারা জলপ্রপাতের গর্জন তো শুনেছেন? আজ শুনবেন একটি কর্নেল কাহিনী, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো অ্যাম্বাসাডর। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে ভালো লাগলে এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, কালো অ্যাম্বাসাডর। আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। কর্নেল মুখ তুলে ঠোঁটের কোণে হেসে বললেন, বসো জয়ন্ত, আলাপ করিয়ে দি। আমরা সিংহগড়ে বিচিত্র প্রজাতির প্রজাপতি দেখতে যাব ভেবেছিলাম, বারবার বাধা পড়ছিল। কিন্তু এবার মনে হচ্ছে না গিয়ে উপায় নেই। কারণ ইনি সিংহগড়ের আমার বন্ধু বিজয় নারায়ণ সিংহের ছোট ভাই অজয় নারায়ণ সিংহ। অজয়বাবু, এর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সবক পত্রিকার স্পেশাল রিপোর্টার। অজয়বাবু করজোড়ে নমস্কার করে উত্তেজিত হয়ে যা বললেন তার সারমর্ম হলো, ট্রেনে আসতে আসতে তিনি আমাদের কাগজটা পড়েছেন। আমরা প্রথম পাতায় খবরটা ছেপেছি, তাই উনি চাইছেন আমিও সেখানে যাই। যেভাবে খবরটা ছাপা হয়েছে তাতে অনেক কিছু বাদ গেছে। সব কথা উনি কর্নেল সাহেবকে জানিয়েছেন। সোফার অন্য প্রান্তে বসে লক্ষ্য করলাম ভদ্রলোকের পরনে সিল্কের পাঞ্জাবি আর ধুতি। তার পাশে একটা ব্রিফকেস আর সুদৃশ্য একটা ছড়িও আছে। ট্রেনে ছড়ি নিয়ে আসার কোনো মানে খুঁজে পেলুম না। ইতিমধ্যে ষষ্ঠীচরণ কফি নিয়ে এলো। কর্নেল আরেক রাউন্ড কফি খেতে অনুরোধ করলেন অজয়বাবুকে। অজয়বাবু হাসার চেষ্টা করে বললেন, আপনার কফি খাওয়ার অভ্যেস তো দেখছি। বারে বারে কফি খেলে আমার আবার অতটা সহ্য হয় না। নিশ্চয়ই সহ্য হবে, বরং আপনার নার্ভ আরও চাঙ্গা হবে। এবার যাব আমার ভগ্নিপতির বাড়ি। আমার মেয়ে সুজাতা ওখানে থেকে যাদবপুরে এমএ পড়ছে। পুজোর আগেই তার যাবার কথা ছিল, কিন্তু কেন যে গেল না চিঠি লিখে জানায়নি। এই একটা চিঠিরও জবাব পাইনি। সুজাতা সম্ভবত আপনার উপর রাগ করেই যায়নি। আপনি সুজাতার পিসেমশাই বা পিসিমাকে কি যেতে লিখেছিলেন? আসলে এখানে ওদের বাড়িতে 500 বছরের পুরনো পুজো হয়, তাই ওদের যেতে বলি কি করে। কিন্তু সুজাতা প্রতি বছর সিংহগড়ে বাঙালি টোলার পুজোয় না গিয়ে পারে না। এবার কেন যে গেল না কে জানে। যাই হোক, ওকে সঙ্গে করেই সিংহগড়ে ফিরব। আপনারা আমাদের সঙ্গে গেলে খুবই আনন্দ হতো। খবরটা নিশ্চয়ই আপনার মেয়ে পড়েছে। সে কি সিংহের চোখে পড়ার জন্য বাবার বাড়ি যেতে চাইবে? যা অবস্থা বললেন তাতে তো টুরিস্টরা জলপ্রপাত বা প্রস্রবণ দেখতে যাবে বলে মনে হচ্ছে না। না, দিনের বেলায় ভয়ের কোনো কারণ নেই। দাদা পুলিশকে জানিয়েছেন। পুলিশ রাত্রে তো বটেই, দিনের বেলাতেও জলপ্রপাত অবধি টহল দিয়ে আসে। আচ্ছা,
সবই তো শুনলেন, এবার আমি উঠি। পরের ট্রেন সেই 11টায়। তাই ভাবছি দুপুরের ট্রেনটাই ধরবো। সিংহগড়ে এই ট্রেনটা থামে না, আমরা আগের স্টেশনে নেমে বাসে চেপে চলে যাব। অজয়বাবু এক হাতে ছড়ি, অন্য হাতে ব্রিফকেস তুলে নিয়ে বেরিয়ে পড়লেন। একটু পরে কর্নেল বললেন, এরা দুই ভাই পরস্পরের বিপরীত। বিজয়বাবু মোটাসোটা বলিষ্ঠ গড়নের মানুষ, প্রায় আমারই সমবয়সী, চালচলনেও আমার মতো বলতে পারো। অর্থাৎ তিনি আপনার মতোই সাহেব। তা অবশ্য বলতে পারো, তবে বিজয়বাবুর কণ্ঠস্বর এত চড়া না। তাছাড়া কথা বলেন কম। একসময় ওর পূর্বপুরুষ ওই এলাকায় জমিদার ছিলেন। ওর ছোট ভাইকে তো দেখলে, রোগা পটকা মানুষ, কিন্তু পেজায় শৌখিন। তারপর কথা বলেন খুব চড়া স্বরে। আচ্ছা, উনি ঢাক আর ইনি ঢাকি, এই তো? কর্নেল হাসতে গিয়ে হাসলেন না, চাপা স্বরে বললেন, আমার ধারণা সিংহগড়ে একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। তা যাতে না ঘটে তার জন্যই আমরা আজই রাত 11টার ট্রেনে যাত্রা শুরু করব। কথাটা বলে তিনি ইজি চেয়ারে হেলান দিয়ে তিনি নতুন একটা চুরুট ধরালেন। তারপর চোখ বুঝলেন। বুঝতে পারলাম তিনি কোনো গভীর বিষয়ে চিন্তাভাবনা করছেন। কিছুক্ষণ পরে ডাকলাম, আচ্ছা কর্নেল, বলো। আপনাকে মনে মনে খুব উত্তেজিত মনে হচ্ছে। তাছাড়া সাংঘাতিক ঘটনা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মার্ডার? আমিও শিওর নই। মার্ডার হতে পারে, আবার অভাবিত কিছু হতেও পারে। বিজয়বাবুরা যে বড় লোক তা এর আগে আপনার কথাতেই বুঝেছিলাম, কারণ তারা প্রাসাদতুল্য বাড়িতে বাস করেন। আপনি কি ওদের বাড়িতে ডাকাতির কথা ভাবছেন? কারণ একবার আপনার মনে পড়তে পারে, রামগড়ে আপনার সামরিক জীবনের এক বন্ধুর ফার্ম হাউসের ডাকাতির আগে প্রতি রাত্রে বাঘের গর্জন শোনা যেত, এমনকি সেখানে বাঘও দেখা গিয়েছিল। এইভাবে ভয় দেখিয়ে ডাকাতদের চমৎকার একটা সুযোগ হয়। ভয়ে বাড়ি থেকে কেউ বেরোয় না, আর তারা নিশ্চিন্তে ডাকাতি করে চলে যায়। কর্নেল আমার কথায় কান দিলেন না। তিনি সোজা হয়ে বসে হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুললেন। কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনার ডিপার্টমেন্টে কি ছোটনাগপুর সিংহগড় এরিয়ার কোনো বিশেষ ঘটনার খবর এসেছে? আসেনি, কিন্তু আজকের কাগজে সিংহের গর্জনের খবর বেরিয়েছে, পড়েছেন? হ্যাঁ, ইউ আর রাইট। তো শুনুন, আমি আর জয়ন্ত সিংহগড়ে যাচ্ছি। না, আপনি যাকে বলে বাংলা বিহার উড়িষ্যার তাবৎ জঙ্গলের অধিপতি, তাই আপনাকে জানাতে হলো। ওখানে যদি সম্ভব হয় একটা মেসেজ পাঠালে খুশি হব। ওখানে তো টুরিস্ট লজ আছে, একটা 2 বেড সুট। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস মিস্টার ব্যানার্জি। তুমি রেডি হয়ে এসেছো, ভালো করেছো। যাও, তোমার ঘরে গিয়ে ব্যাগ রেখে ব্রেকফাস্টের জন্য তৈরি হও। ব্রেকফাস্ট করে আমরা দুজনে বেরোবো। ব্রেকফাস্টের পর কর্নেল ড্রয়িং রুমে এসে আবার এক প্রস্ত কফি পান করলেন। তারপর উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ সোফার তলা থেকে কি একটা কুড়িয়ে নিলেন। আরে কি ওটা? এটা সম্ভবত অজয়বাবু আমাকে দেখাতে চেয়েছিলেন। বারবার বলছিলেন তিনি এই জিনিসটা তাদের ঠাকুর বাড়ির পেছনে পুকুরের পাড়ে কুড়িয়ে পেয়েছেন বলে কর্নেল জিনিসটা আমার হাতে তুলে দিলেন। অবাক হয়ে দেখলুম সেটা একটা রূপোর টাকার সাইজের চাকতি। ব্রোঞ্জের চাকতি বলেই মনে হলো। চাকতির দুপিঠেই কী সব আঁকাঝোঁকা আছে বোঝা গেল না। এই সময় কর্নেল হঠাৎ চাকতিটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে সোফার নিচে যেখানে পড়েছিল সেখানেই রেখে দিলেন। তারপর চাপা স্বরে বললেন, এটার কথা অজয়বাবুর মনে পড়েছে, তাই উনি ফিরে এসেছেন। কি করে বুঝলেন? দোতলায় লিন্ডাদের কুকুরটা বেশ চেঁচামেচি করছে। তুমি তো জানো, একেবারে নতুন কোনো লোকের সাড়া পেলে জনি খুব রেগে যায়। কর্নেলের কথা শেষ হতে না হতেই ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁকলেন, ষষ্ঠী। অজয়বাবু হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বললেন, কি সর্বনাশ! আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম জিনিসটা, কোথায় যে ফেললাম মনে পড়ছে না। আপনি জিনিসটা ওখানেই ফেলে গেছেন, ওই দেখুন, ওটা এখনো অদৃশ্য হয়ে যায়নি। আমি ভেবেছিলাম অজয়বাবু হয়তো কর্নেলকে ওই ব্রোঞ্জের চাকতিটা শুধু চোখে দেখে পরীক্ষা করতে বলেছিলেন, তাই এবার তিনি ওটা ফেরত নিতে এসেছেন। কিন্তু উনি বললেন, কফি খাওয়ার সময় কখন ওটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছিল। তখন এটা আপনার হাতে দেখে বুঝেছিলাম এটা কোনো প্রাচীন যুগের সিল। কর্নেল সাহেব, আসলে ওটা আপনার কাছে রাখতে বলেছিলেন দাদা। আপনি ওটা পরীক্ষা করে দেখে সব কথা দাদাকে জানাবেন, আমিও জানতে পারবো। বলেই অজয়বাবু ব্যস্তভাবে বেরিয়ে গেলেন।
এই সব ছোট ছোট ঘটনা থেকে মানুষের চরিত্র জানা যায়। চিন্তা করে দেখো জয়ন্ত, তিনি এই চাকতিটা হাতে নিয়ে কতক্ষণ ধরে আমাকে তার পূর্বপুরুষের কাহিনী অনেক রং চড়িয়ে শোনাচ্ছিলেন। তিনি জানেন যে আমি তাদের বাড়িতে গেছি এবং তার দাদা আমার ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, চলো যেখানে যাচ্ছিলে। নিচের লনে পার্ক করে রাখা গাড়ির সামনের সিটে বসলেন। লক্ষ্য করলাম শুধু গলায় ঝুলছে ওর সেই শক্তিশালী ক্যামেরা, যা নাকি নিজেই আলো তৈরি করে অন্ধকারে ছবি তুলতে পারে। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, অজয়বাবু সম্পর্কে আপনার ধারণাটা কি তা কিন্তু আপনি বলেননি। মানুষটিকে বোঝা খুব সোজা। উনি সব ব্যাপারেই খুব উত্তেজিত হয়ে ওঠেন, অনেক কিছুই তার মনে থাকে না। তাছাড়া অকারণ ব্যস্ততায় যারা মূল কাজটা ভুলে যায়, তিনি সেই দলের মানুষ। হ্যাঁ, আমরা পার্ক স্ট্রিট দিয়ে যাব। কোথায় যেতে হবে তা যথাসময়ে জানতে পারবে। কর্নেলের নির্দেশে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে পৌঁছলাম। তারপর তার নির্দেশে উত্তর কলকাতার বাঁকাচোরা পল্লী দিয়ে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে একটা পুরনো বাড়ির সামনে কর্নেল আমাকে গাড়ি দাঁড় করাতে বললেন। তারপর গেটের পাশে আমাকে গাড়ি লক করতে বলে তিনি এগিয়ে গেলেন। গেটে দারোয়ান নেই, কিন্তু উত্তর কলকাতার এইসব বাড়ি যে অভিজাত বনেদি পরিবারের বাড়ি তা আমি জানি। গেটের ভেতর দিক থেকে তালা বন্ধ ছিল। কর্নেল তালাটা বার কয়েক নাড়াতেই গুরুগম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, ওরে মগা, দেখতো কে এসেছেন। তারপর দেখলুম ভেতরের ছোট্ট লনে এক পাশ থেকে একজন কালো বেঁটে ফতুয়া পরা লোক এসে কর্নেলকে দেখা মাত্র করজোড়ে ঝুঁকে নমস্কার করল। তারপর সে বলল, বাবুমশাই নিজের হাতে জঙ্গল সাফ করতে ব্যস্ত হয়েছেন। আমার কোনো দোষ নাই কর্নেল সাহেব, আমার নাকি নিজে থেকেই এসব করা উচিত ছিল। হ্যাঁ, স্বীকার করছি, তা তো ছিলই। তাই বলে আমার উপর রাগ করে তিনি নিজেই। লোকটার কথা থেমে গেল। এবার দেখলুম ডান দিকের ঘন ঝোপঝাড়ের ভেতর থেকে এক ভদ্রলোক মুখ বের করেছেন। কি সৌভাগ্য! আরে আরে কর্নেল, আসুন আসুন আসুন। মঘা গেটের তালা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। অপ্রশস্ত ইঁটে বাঁধানো একটা রাস্তা গাড়ি বারান্দার তলায় পৌঁছেছে। তার মানে একসময় এই বাড়িতে মোটর গাড়ি ছিল। কর্নেল লনের মাঝামাঝি গিয়ে থমকে দাঁড়িয়ে সহাস্যে বললেন, আপনি নিজেই একেবারে মজুর খাটতে শুরু করেছেন। গায়ে গেঞ্জি, গোটানো ধুতি, পায়ে একটা চপ্পল এবং গায়ের রং পাতা চাপা ফুলের মতো। এক বৃদ্ধ ভদ্রলোক হাতে কাটারি নিয়ে এগিয়ে এলেন। তার মাথার চুল কর্নেলের মতোই সাদা, মুখে পেল্লাই গোঁফ রয়েছে। শরীর দেখে বোঝা যায় একসময় তিনি নিশ্চয়ই নিয়মিত ব্যায়াম করতেন। তিনি মগার হাতে কাটারি দিয়ে বললেন, আসলে আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম যে আমার শারীরিক ক্ষমতা ওই আগের মতো আছে কি না। তিনি কর্নেলের হাত ধরে এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার তলায় দাঁড়ালেন। তারপর আবার বললেন, আসুন কর্নেল, আসুন আসুন। আসলে একটা ফোন করে এলে কি ক্ষতি হতো কর্নেল? এটাকে সারপ্রাইজ ভিজিট বলতে পারেন। রাঘবেন্দ্র রায় চৌধুরী বড় বড় অদ্ভুত অদ্ভুত কাজ করেন। বুঝতে পারলুম ভদ্রলোকের নাম রাঘবেন্দ্র রায় চৌধুরী। বেশ ভারিক্কি নাম। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে বসার ঘরে তিনি আমাদের নিয়ে গেলেন। ঘরের আসবাবপত্র সবই সেকেলে পুরনো, তাহলেও এসব জিনিসের দাম বাজারে অনেক বেশি। বাকিটা দোতলা। সামনে দোতলায় ওঠার সিঁড়ি দেখা যাচ্ছিল। রাঘবেন্দ্রবাবু বললেন, চলুন চলুন, ওপরে ওঠা যাক। আমার হাতে সময় খুব কম। একটা জরুরি কথা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। এই এই ছেলেটিকে তো আমি আগে কখনো দেখিনি কর্নেল। ওকে ছেলে বলবেন না, বয়স লুকিয়ে ছেলে মানুষ হয়ে আছে। ওর নাম জয়ন্ত, পেশা সাংবাদিকতা। বলে কর্নেল একটা চেয়ার টেনে বসলেন। শ্বেত পাথরের ডিম্বাকৃতি বিশাল টেবিলের চারপাশে অনেকগুলো গদি আঁটা চেয়ারে রাঘবেন্দ্র আমাকে ইশারায় বসতে বলে নিজে বসলেন কর্নেলের পাশে। তারপর মৃদু হেসে বললেন, কফি খাওয়াতে কিন্তু পারছি না, কারণ আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। আপনি খবর দিয়ে এলে অবশ্য কফি আনিয়ে রাখতুম। আর সঙ্গে সাংবাদিক নিয়ে এসেছেন। খবরের কাগজে বুঝি কোনো খবর বেরিয়েছে? খবর তো প্রতিদিনই বের হয়, অনেক অদ্ভুত খবরও থাকে। তবে আপনি ঠিকই ধরেছেন, আজকের কাগজে সিংহগড়ের একটা মজার খবর বেরিয়েছে। সিংহগড়ে সিংহনাদ কিংবা ওরকম কিছু হেডিং আপনার চোখে পড়েছে? আসলে
আমি তো খবরের কাগজ একদম পড়া ছেড়ে দিয়েছি কর্নেল। আরে খালি রাজনীতি রাজনীতি আর ওই দলাদলি আর ওই শুধুই খুনোখুনি। কিন্তু সিংহগড়ের খবরে কি যেন বললেন? সিংহ না ওই রকম একটা কিছু ধরে নিন না। সিংহ এসে রাত বিরেতে গর্জন করছে, অথচ ওখানে তো সিংহ থাকার কথা নয়। ভারতে সিংহ থাকে একমাত্র গুজরাতের গির অরণ্যে। কোথায় গুজরাত আর কোথায় বিহারের ছোটনাগপুর? আমি সিংহগড় ছেড়ে এসেছি প্রায় 15 বছর আগে। বাড়িটাও তো বেঁচে এসেছি, কিন্তু আপনার কথা শুনে তো আমি চমকে গেছি কর্নেল। আমি ঠিক এইটাই অনুমান করেছিলাম, আপনি সিংহগড়ের পুরনো বাসিন্দা। কখনো কি এ ধরনের কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছিলেন? প্রায় 20 বছর আগে সিংহগড়ে গুজব রটেছিল এক অলৌকিক শক্তিধর সাধু বাবার একটা পোষা সিংহ আছে। কিন্তু আমি সেই সাধু বাবাকে ইন্দ্রধারার ওপর দিকে জঙ্গলের ভেতর কিন্তু একবার দেখেছিলাম, কিন্তু তার সঙ্গে কোনো সিংহ আমি দেখিনি। তারপরেই কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। বিজয় নারায়ণের খুড়তুতো ভাই ছিলেন ব্রহ্মচারী, সাধুর মতোই থাকতেন। তার ক্ষতবিক্ষত মৃতদেহ ওই জলপ্রপাতের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পুলিশের মতে কোনো জানোয়ারের আক্রমণে তার মৃত্যু হয়েছিল। বিজয় নারায়ণ তো আপনার বন্ধু, এ কথা আপনার কাছেই আমি শুনেছি, কিন্তু সে কি তার খুড়তুতো ভাইয়ের শোচনীয় ঘটনার কথা আপনাকে বলেনি? না তো, তার ছোট ভাই অজয়বাবু আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনিও সিংহের গর্জন শোনার কথা বলেছিলেন, কিন্তু তার খুড়তুতো ভাইয়ের ঘটনাটা বলেননি। তারপর সেই ঘটনার সঙ্গে নারী ঘটিত একটা কেলেঙ্কারি জড়িত ছিল। চিন্তা করে দেখুন, সত্যেন্দ্র নারায়ণের মতো ব্রহ্মচারীকে টলাতে পেরেছিল এক যুবতী। 20 বছর আগের কথা বলছি, খেয়াল রাখবেন কর্নেল। কে সেই যুবতী? তার নাম কি? সে কি বাঙালি ছিল? আসলে আপনার হাতে সময় নেই বলছেন, কিন্তু কথাটা যখন উঠল তখন আমি বাকিটুকু সব বলতে চাই। আর কথাটা আপনারও কিন্তু জানাও দরকার। এক মিনিট, আমি এখনই আসছি। বলে তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলেন। আমি চাপাসরে বললাম, ব্যাপারটা রোমান্টিক এবং মিস্টিরিয়াস বলে মনে হচ্ছে। কর্নেল ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপ করে থাকতে ইশারা করলেন। এই বাড়িতে কি আর কেউ নেই? না, রাঘবেন্দ্রবাবুর জীবন খুব ট্র্যাজিক। ওর স্ত্রী এবং একমাত্র পুত্র ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তারপর উনি এই পৈতৃক বাড়িতে এসে ওঠেন। আমার সঙ্গে রাঘবেন্দ্রবাবুর আলাপ হয়েছিল একটা সেমিনারে। ইনি একজন অর্নিথোলজিস্ট, পক্ষী বিশারদ। তুমি তো জানো আমার। জানি বইকে। আপনি বাইনোকুলার হাতে পাখির পেছনে বনে জঙ্গলে উধাও হয়ে যান। কতবার আমি আপনার নাগাল না পেয়ে ফিরে এসেছি। এই সময় রাঘবেন্দ্রবাবু নেমে এলেন। তাঁর হাতে একটা খামটা বিবর্ণ, খুব পুরনো বলেই মনে হচ্ছিল। তিনি এসেই কর্নেলের পাশে বসলেন, তারপর খামটা কর্নেলকে দিলেন। এইটা দেখুন। কর্নেল খামটা সাবধানে খুলে একটা ফটোগ্রাফ বের করলেন। ফটোটা এক সুন্দরী মহিলার। যৌবনের দীপ্তি তার চেহারায় জলজল করছিল। কর্নেল তার অভ্যেস মতো পকেট থেকে একটা আতস কাচ বের করলেন। একটু অবাক হলাম, সঙ্গে তাহলে উনি আতস কাচ নিয়ে এসেছিলেন। তার মানে তিনি এই ছবিটা দেখার জন্যেই এই ভদ্রলোকের কাছে এসেছেন। আতস কাচ দিয়ে ছবিটা খুঁটিয়ে দেখার পর কর্নেল বললেন, এই মহিলার নাম কি? প্রতিমা রায়, বাঙালি মা আর বিহারী বাবার একমাত্র সন্তান। এই ছবি আপনি কোথায় পেলেন? এই ছবিটা আমি বিজয় নারায়ণের সেই ব্রহ্মচারী খুড়তুতো ভাইয়ের বিছানার তলায় খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি চোরের মতো ওদের বাড়ির পিছন দিকে ঠাকুর বাড়ির পাশে একটা ঘর থেকে ওইটা আমি চুরি করেছিলাম। আপনার কাছে স্বীকার করতে দ্বিধা নেই কর্নেল,
ওই ব্রহ্মচারীর সঙ্গে আমার ডুয়েল লড়ার প্রবৃত্তি হয়েছিল। আমি এই যুবকের সামনে সেই সব পুরনো কথা বলতে অত্যন্ত সংকোচ বোধ করছি। আপনি তো নিজেই বুঝতে পারছেন কি ঘটেছিল। এই মহিলা কি এখনো বেঁচে আছে জানেন? জানি না, কারণ 15 বছর আমি সিংহগড়ে যাইনি। তাকে আমি ওই শেষবার দেখেছিলাম সেই চলে আসার সময়। ভাবছিলাম কর্নেল আর কিছু প্রশ্ন করবেন, কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ছবিটা আপনাকে আমি শিগগির ফেরত দেব। আমি শুধু এর একটা ফটোকপি তুলে রাখতে চাই। এই যে ক্যামেরাটা দেখছেন, এটা দিয়েই সেই কাজ হবে না, আমাকে অন্য ক্যামেরা ব্যবহার করতে হবে। না, এটা এই খামটা আপনার কাছেই রাখুন। আমাকে এটা আর ফেরত না দিলেও কোনো ক্ষতি নেই। এই মহিলা আমার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছিল। এক ব্রহ্মচারীর জীবনেও নিষ্ঠুর আততায়ীর আঘাত নেমে এসেছিল কর্নেল। তাই এটা আমার কাছে একটা আতঙ্কের প্রতীক। আমার সমস্যা আপনি বুঝতে পারছেন কর্নেল সাহেব। এটাকে যে ছেড়ে ফেলবো তাতেও আমার হাত কাঁপছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিস্টার রায়চৌধুরী। পরে যদি আপনি এটা ফেরত চান নিশ্চয়ই পেয়ে যাবেন। আপাতত এটা আমার কাছেই থাক। আমাদের বিদায় দিতে রাঘবেন্দ্রবাবু গেট অবধি এলেন। তারপর বললেন, কর্নেল, আপনি নিশ্চয়ই সিংহগড়ে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। তবে আমার উদ্দেশ্য সিংহগড়ের রহস্য উন্মোচন নয়। বিজয়বাবু খবর দিয়েছেন ইন্দ্রধারার ওদিকে জঙ্গলের মধ্যে এক বিশেষ প্রজাতির প্রজাপতি তিনি দেখেছেন। প্রজাপতি বিশারদ হয়েও তিনি বুঝতে পারেননি ওগুলো কোন প্রজাতির। আমার সিংহগড়ে যাওয়ার উদ্দেশ্য শুধু এটাই। ওই ভদ্রলোকের কাছে এই ফটো আছে, আপনি কি জানতেন? জয়ন্ত, আমি তোমাকে বরাবর বলে আসছি, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। খবরটা পড়ার পর আমার মনে ভেসে উঠেছিল রাঘবেন্দ্র রায়চৌধুরীর মুখ। তিনি বেশ কয়েকবার আমাকে বলেছিলেন তার কাছে একটা বিচিত্র নিদর্শন আছে, তিনি আমাকে দেখাবেন। তারপর আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম কথাটা। সেদিন হঠাৎ মনে পড়েছিল, কিন্তু সেটা যে একটা ছবি তা জানতাম না। এর সঙ্গে কি সিংহগড়ের সিংহনাদের কোনো সম্পর্ক আছে? তুমি সাবধানে গাড়ি চালাও। দেখছো না সেন্ট্রাল এভিনিউ কেমন গাড়ির উৎপাত বেড়ে গেছে? হয়তো কোথাও জ্যাম ছিল। সিংহগড়ে আমি কখনো না এলেও মোটামুটি এই ধরনের জনপদের চেহারা চরিত্র আমার জানা। কর্নেলকে দেখে বিদেশি ট্যুরিস্ট ভেবে ট্যাক্সিওয়ালারা ঘিরে ধরেছিল, কিন্তু কর্নেল একটা এক্কা গাড়ি পছন্দ করলেন। কোচওয়ানের নাম আব্দুল। আমাদের গন্তব্য ট্যুরিস্ট বাংলোর পাশে আঁচ করে নিয়েছিল। ট্যুরিস্ট বাংলো যাওয়ার পথে ইন্দ্রধারার কাছে সেই প্রশ্রবণের আশ্চর্য রামধনুর গল্প সে শোনাচ্ছিল। এই রাস্তাটা সিংহগড়ের এক প্রান্ত দিয়ে গেছে। ক্রমশ শহর এলাকা ছেড়ে চড়াই আর উতরাই হয়ে আমরা যাচ্ছিলাম। ডান দিকে ঢেউ খেলানো প্রান্তর, মাঝে মাঝে একটা করে টিলা পাহাড় আর কদাচিৎ ঝোপঝাড় বা গাছ। একসময় কর্নেল তাকে জিজ্ঞাসা করলেন, ট্রেনে আসবার সময় শুনে এলাম তোমাদের এই সিংহগড়ে নাকি রাত বিরেতে একটা সিংহ এসে উৎপাত করছে। স্যার, ওসব বুঝাবে কান দেবেন না। এটা কারা যে রটাচ্ছে তা জানি না। শুনলুম সন্ধ্যা হতে না হতেই সবাই বাড়ির ভেতর ঢুকে দরজা এঁটে দেয়। সেটা ঠিক স্যার। আমি যে মহল্লায় থাকি সেটা সিংহগড়ের শেষ দিকে, ওখানেই নদী আছে। কিন্তু সিংহটা নাকি এই শহরের সদর রাস্তা দিয়ে হাঁক ডাক করতে করতে ছুটে যায়। পুলিশ অনেকবার টহল দিয়েছে শুনেছি, কিন্তু তারা কখনো সিংহের ডাক শুনতে পায়নি। আমার এক ভাতিজা থানার পাশেই চায়ের দোকান তার রয়েছে, তার নাম রশিদ। রশিদের কাছেই শুনেছি পুলিশ বলেছে এই গুজব ছড়িয়ে কোনো ডাকাতের দল ডাকাতি করতে চায়। তাই পুলিশ মাঝে মাঝে টহল দেয় আর সবাইকে সাবধানে থাকতে বলে। আমাদের বাঁদিকেও ঢেউ খেলানো মাটির উপর ঘরবাড়ি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর একটা শালবনের ভেতর দিয়ে এগিয়ে এক্কা গাড়ি বাঁ দিকে পূবে ঘুরল। কর্নেল আমাকে বললেন, আমরা এবার বাঙালি টোলার শেষ প্রান্ত দিয়ে যাব। টুরিস্ট বাংলো নদীর ধারে, সেখান থেকে বিজয়বাবুদের দোতলা প্রাসাদটা দেখা যায়। সত্যিই কি প্রাসাদ? হ্যাঁ,
প্রকাণ্ড সব পিলার এবং সব মিলিয়ে ইটালিয়ান স্থাপত্যের আদল তুমি দেখতে পাবে। ওটা তৈরি করেছিলেন বিজয়বাবুর ঠাকুরদা। তার পদবি ছিল রাজা বাহাদুর। কথাটা আব্দুলের কানে গিয়েছিল। সে বলল, স্যার, ওদের অবস্থা আগের মতো আর নেই। 2 ভাই আর কয়েকজন চাকর বাকর অত বড় বাড়িতে বাস করে। বড় রাজাবাবু বড্ড খেয়ালি মানুষ। একসময় জবরদস্ত শিকারী ছিলেন। এখন শিকার না করলেও বনে জঙ্গলে ঘুরে বেড়ান। শালবন পেরিয়ে দুধারে সারবদ্ধ গাছ আর ঝোপঝাড়ের মধ্যে মাঝে মাঝে কিছু ধ্বংসাবশেষ চোখে পড়ছিল। এদিকটাই ছিল প্রাচীন আমলের সিংহগড়। এগুলি তারই ধ্বংসাবশেষ। জয়ন্ত, হঠাৎ যদি এসব ধ্বংসাবশেষ থেকে সত্যিই একটা সিংহ বেরিয়ে তাড়া করে? এ তো আফ্রিকা নয়, গুজরাটের গির অরণ্যও নয়। দিনের বেলায় সিংহ বেরোবে না। আব্দুলের এই ঘোড়াটা খাবার লোভেই সিংহ বেরিয়ে পড়তেও পারে। স্যার, আমার কাজ সারাদিন সকাল থেকে সন্ধে অবধি স্টেশনে যাওয়া আর ফিরে আসা। এখন তো টুরিস্ট বাবুরা তত বেশি আসছেন না, আসবেন সেই শীতের সময়। সিংহ থাকলে কি আর আমাদের রেহাই দিত? আরও কিছুটা এগিয়ে সামনে এবং দুধারে ছবির মতো সুন্দর বাড়ি দেখতে পেলাম। একটা টিলার কাঁধের ওপর দিয়ে এই রাস্তার একটা শাখা এগিয়ে গেছে। সেই পথ দিয়ে এগিয়ে ডাইনে ঘুরে দেখলাম এদিকেই একটা দোতলা সুদৃশ্য বাড়ি। গেটের কাছে এক্কা গাড়িটা থামল। তারপর কর্নেল তার ব্যাগটা নামালেন। আমি আমার ব্যাগটা তুলে কাঁধে ঝোলালুম। আব্দুলকে কর্নেল ভাড়া মিটিয়ে দেওয়ার পর সেলাম ঠুকে চলে গেল। তারপরেই দেখলুম বাংলোর গেট খুলে একজন টাই স্যুট পরা ভদ্রলোক এসে করজোড়ে কর্নেলকে নমস্কার করলেন। আমাকেও তিনি নমস্কার করলেন। কর্নেল বললেন, আশা করি আপনি ঠিক সময় খবর পেয়েছিলেন। ইতিমধ্যে 2 উর্দি পরা কর্মচারী এসে কর্নেল এবং আমার ব্যাগ নিয়ে এগিয়ে গেল। জয়ন্ত, ইনি এই বাংলোর ম্যানেজার মিস্টার সূর্যকান্ত রায়। ইনি কিন্তু বাঙালি। আশা করি তা বুঝতে পেরেছ। মিস্টার রায়, এ আমার তরুণ বন্ধু খ্যাতনামা সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনার জন্য দোতলায় পূর্ব দক্ষিণ কোণে একটা ডাবল সুইট বুক করে রেখেছি। এখনো কি ট্যুরিস্ট মরশুম শুরু হয়নি? এখানে বলতে গেলে প্রায় সারা বছরই দেশি বিদেশি টুরিস্টের ভিড় হয়, কিন্তু এবার একটা বাজে গুজবে ভয় পেয়ে কিছু টুরিস্ট চলে গেছেন। 3 বিদেশি আছেন। তাঁরা এসেছেন আমেরিকা থেকে। দরজা খোলা ছিল। ভেতরে লাল কার্পেট ঢাকা প্রশস্ত লাউঞ্জ। তার ওপাশে বারও আছে দেখলাম। বারের সামনে উঁচু টুলে বসে 2 যুবক মদ্যপান করছিল। রিসেপশন কাউন্টারে এক সুন্দরী যুবতী এবং একজন বলিষ্ঠ ধরনের যুবক আমাদের লক্ষ্য করছিল। স্যার, জাস্ট একটা ফর্মালিটি। রেজিস্টারে আপনার নাম ঠিকানা লেখা আছে, শুধু আপনি সাইন করে দিলেই হবে। সুষমা, তুমি আশা করি বুঝতে পেরেছ ইনি সেই কর্নেল সাহেব, তোমাকে যার কথা বলেছিলাম। আর প্রদীপ, বুঝতে পারছো তো ইনিকে? যুবকটি নমস্কার করে একটু হাসল মাত্র। সুষমা রেজিস্টার খুলে দিল। কর্নেল সই করে একটু হেসে মৃদুস্বরে বললেন, সিংহটা আশা করি এই ট্যুরিস্ট বাংলোয় রাত দুপুরে এসে রুম বুক করতে চায়নি, নাকি এসেছিল সে? আমাদের প্রদীপ একজন রাইফেল শুটার। সিঁড়িতে কার্পেট বিছানো। সেদিকে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম লাউঞ্জে এক বৃদ্ধ দম্পতি এবং অন্যদিকে একজন কাঠখোট্টা চেহারার গুঁফো লোক বসে পাইপ টানছে। সে বারবার কর্নেলকে দেখছিল। দৃষ্টিটা আমার কেন জানি মনে হলো কেমন অর্থপূর্ণ, কিন্তু এখন তা নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। ওপরে চওড়া বারান্দা। উর্দি পরা লোক দুটি আমাদের সুইটের দরজা খুলে দিয়ে বাইরে দাঁড়িয়েছিল। আমরা ভেতরে ঢুকলাম। মিস্টার রায় বললেন, রঘু জানালার পর্দাগুলো সরিয়ে দেয়নি কেন? আর রামলাল, তুমি কর্নেল সাহেবের জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে এসো। কলকাতা থেকে মিস্টার মুখার্জি আমাকে জানিয়েছেন কর্নেল সাহেব বারবার কফি খান। ঘরটা মোটামুটি প্রশস্ত। পূবে 2 এবং দক্ষিণে 2 জানালা, দুপাশে 2 নিচু খাট। একটা সোফা সেটও আছে মাঝামাঝি জায়গায়। সেন্টার টেবিলে ফুলদানিতে সুন্দর রং বেরঙের ফুল সাজানো। দেয়ালে বিদেশি চিত্রকরদের বিখ্যাত সব ছবির কপি ঝুলছে। মিস্টার রায় চলে যাওয়ার পর আমি বাথরুমে ঢুকে প্রাকৃতিক কর্ম করে এলাম। দেখলাম বারান্দায় দাঁড়িয়ে বাইনোকুলারে দক্ষিণ দিকে কিছু দেখছেন কর্নেল। বললাম, সিংহ খুঁজছেন নাকি? 2 টিলার ফাঁক দিয়ে জলপ্রপাতের দিকটা দেখছিলুম। 3 মার্কিন সাহেবকে দেখতে পেলুম। বলে তিনি পূব দিকে এগোলেন। আবার বাইনোকুলারে কিছু দেখার পর ফিরে এলেন। বললেন, বাঙালি টোলার রাজপ্রসাদ তেমনই আছে।
আসলে আগের দিনের স্থপতি এবং কর্মীরা নিজেদের কাজে খুব সিনসিয়ার ছিলেন। এখনকার কন্ট্রাক্টরদের মতো ফাঁকি দেওয়ার অভ্যাস তাদের ছিল না। যথাসময়ে আমরা প্রাসাদে উপস্থিত হব। ভিতরে চলো, পোশাক বদলে নিতে হবে। অবশ্য তার আগে কফিটা আসুক। কর্নেল পূব দিকে খাটটার কাছে গিয়ে বললেন, এটা আমি দখল করলাম। ঘরে একটা ইজি চেয়ারও ছিল, সেটা টেনে সোফার পাশে কর্নেল দুপা ছড়িয়ে বসলেন। ঘরের মেঝে পুরো কার্পেটে ঢাকা। আমি সোফায় বসে বললাম, সিংহের ব্যাপারটা নিয়ে আব্দুল কোচনের মতো ট্যুরিস্ট লজের লোকেরাও হাসাহাসি করলেন। বোঝা যাচ্ছে ব্যাপারটাকে এখনো অনেকেই সত্যি বলেই মনে করে না। এই সময় রামলাল ট্রেতে কফি পট, দুটো সুদৃশ্য কাপ প্লেট, দুধ এবং চিনির পাত্র আর এক প্লেট পকোড়া রেখে সেলাম দিল। আচ্ছা রামলাল, তোমাদের সিংহ করে নাকি একটা সত্যি সিংহ এসে রাত বিরেতে উৎপাত করছে? রামলালের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। সে চাপা স্বরে বলল, হুজুর, পরে সব খুলে বলবো। শুধু এইটুকু বলছি কথাটা গুজব নয়। বলেই সে চলে গেল। কর্নেল কফি তৈরি করে বললেন, রামলালের গল্পটা শোনা দরকার। এতক্ষণে এই একটি লোককে পাওয়া গেল যে এই গুজবটা গুরুত্ব দেয়। কর্নেল, লবিতে একজন সন্ডাগন্ডা লোক বসে পাইপ টানছিল আর আপনার দিকে কেমন সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিল। আপনি কি তা লক্ষ্য করেছেন? করেছি। লোকটাকে কোথায় যেন দেখেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটা ঠিক যে আমি ওকে কোথাও দেখেছি। লোকটাকে দেখে মনে হচ্ছিল ক্রিমিনাল টাইপ। আপনার তো সর্বত্র শত্রুর অভাব নেই। এমন হতেই পারে লোকটা আমার শত্রু নয়, কোথাও তার সঙ্গে আলাপ হয়েছিল। সে এখানে বেড়াতে এসে আমাকে দেখবার আশা করেনি, তাই হয়তো আমাকে স্মরণ করবার চেষ্টা করছিল। আপনি কলকাতা থেকে বেরোবার সময় বলেছিলেন সিংহগড়ে যেন আমরা সবসময় সজাগ থাকি। আপনার ইনটিউশন নাকি বলছে এখানে কোনো সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। কথাটা আশা করি ভুলে যাননি। না, ভুলিনি। তবে সারা রাত জেগে ট্রেন জার্নিতে দুজনেই ক্লান্ত। অবশ্য ভোরবেলা পৌঁছলে আমি তোমাকে শুইয়ে রেখে ইন্দ্রদ্বারার কাছে একবার যেতুম, কিন্তু ট্রেনটা বড্ড বেশি লেট করেছে। 9টা বাজে। 10টায় ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তার আগেই বিজয়বাবুকে খবর দিতে হবে। এইখানে টেলিফোন আছে, দেখতে পাচ্ছ তো? আপনার এতে অনেক সুবিধে হবে। ব্রেকফাস্টের পর কর্নেল বেরিয়ে পড়লেন। আমাকে তার সঙ্গে যেতেই হলো, যদিও ট্রেন জার্নির ক্লান্তি তখন আমাকে পেয়ে বসেছিল। বাংলোর বাইরে খানিকটা সমতল জমির পর উত্তর এবং দক্ষিণে দুদিকেই সংকীর্ণ পিচের রাস্তা। সমতল জমিতে কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল। কর্নেল একটা রিক্সা ডেকে বললেন, রাজবাড়ি যাব। ডান দিকে এগিয়ে কিছু দূর চলার পর একটা প্রশস্ত রাস্তা দেখতে পেলুম। এই রাস্তায় যানবাহনের কিছু ভিড় ছিল। পূব দিকে চলার পর দেখলুম নদীর উপর একটি ব্রিজ আছে। নদীটা দেখে মনে হচ্ছিল যেন সিংহের মতোই গর্জন করে দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলেছে। ব্রিজ পেরিয়ে গিয়ে আমরা নিরিবিলি একটা জায়গায় পৌঁছলাম। এবার আমরা উত্তরের দিকে যাচ্ছিল। বাঁদিকে গাছপালার আড়ালে নদীটা দেখা যাচ্ছিল। ডান দিকে উঁচু জমির ওপর মাঝে মাঝে একটা করে পুরনো বাড়ি। কোনো বাড়ির বাউন্ডারি ওয়াল আছে, কোনোটা নেই। কর্নেল বললেন, এটাই সিংহগড়ের বাঙালি টোলা। বাঙালি টোলায় মানুষজনের চলাফেরা বেশি দেখলুম না। কিছুটা চলার পর ডান দিকে চোখে পড়ল মোরাম বিছানো একটা রাস্তা নেমে এসে পিচ রাস্তার সঙ্গে মিশেছে। সেখানে আমাদের নামিয়ে দিল রিক্সাওয়ালা। কর্নেল তাকে ভাড়া মিটিয়ে দিলেন। তারপর বললেন, চলো, এই মোরাম রাস্তা দিয়ে এগিয়ে গেলে রাজবাড়ি তোমার চোখে পড়বে। সামনে গাছপালার আড়াল বলে বাড়িটা দেখা যাচ্ছে না। আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই সময় একজন কর্নেলের বয়সী এবং কর্নেলের মতোই তাগড়াই চেহারার এক ভদ্রলোক কাঁধে বন্দুক বা রাইফেল নিয়ে কিছু দেখছিলেন। কর্নেল বলে উঠলেন, হ্যালো মিস্টার সিংহ। ভদ্রলোক ঘুরে আমাদের দেখতে পেয়েই সহাস্যে বললেন, আসুন আসুন কর্নেল সাহেব, আমি অবশ্য রাইফেল হাতে সিংহ মারতে বেরোই। একটা পাগলা হনুমান বড্ড উৎপাত জুড়েছে। হ্যাঁ, যাই হোক, আপনারা বসুন। অজয় তার মেয়েকে নিয়ে এসেছে সিংহ দেখাতে। দেখলুম বাড়ির প্রকাণ্ড গেট পেরিয়ে জিন্স আর হাত কাটা টপ পরে এক যুবতী বেরিয়ে আসছে। কথাটা বলেই বিজয়নারায়ণ জিভ কাটলেন। সহাস্যে বললেন, এই সুজাতা, আমার কথাটা আবার শুনে ফেলিসনি তো? জেঠু, আমি সিংহ মারা দেখতে বেরোইনি।
তোমার হাতে রাইফেল দেখেই বুঝতে পেরেছিলাম তুমি সেই হনুমান বেচারাকে বদনা করে ছাড়বে না। তোরই সৌভাগ্যী রে সুজাতা, এই ভদ্রলোককে কখনো দেখেছিস? হ্যাঁ, চিনে ফেলেছি। ইনি স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার, আর ওই ভদ্রলোক তার সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী। আশ্চর্য, তুই তো কখনো এদের দেখিসনি? সব কি চোখে দেখে জানতে হয়? কলকাতা তোকে খুব স্মার্ট করেছে। যাই হোক, কর্নেল সাহেবরা এখন আমার অতিথি। আসুন আসুন কর্নেল সাহেব, ভেতরে গিয়ে বসা যাক। আর সুজাতা, তুই এখানে একা একা দাঁড়িয়ে থাকিস রে। সত্যি একটা পাগলা হনুমান কদিন থেকে এই এলাকায় এমন উৎপাত করে বেড়াচ্ছে, বাইরে থাকিস রে। সুজাতা জেদ করে দাঁড়িয়ে থাকতে চাইছিল, কিন্তু বিজয়নারায়ণ তার কান ধরে আমাদের অনুসরণ করতে বাধ্য করলেন। জেঠু, আমি কিন্তু আর ছোট হয়ে নেই। বলবি রীতিমতন লেডি হয়ে উঠেছে, হ্যাঁ তাই তো, কিন্তু তুই আমার কাছে এখনো সেই ছোট্ট বালিকা হয়ে আছিস। বলে সস্নেহে তিনি তার পিঠে হাত বুলিয়ে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবা বেরিয়েছে? অনেকক্ষণ আগে সাইকেল নিয়ে বেরিয়েছে। দেখলুম বিশাল গেটে দারোয়ান আছে, কিন্তু গেটের একটা পাশ খোলা। সেখান দিয়ে ভেতরে ঢুকে দেখলুম ডাইনে বাঁয়ে দুদিকেই মরশুমি ফুলের বাগান। উঁচু পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দেবদারু আর আম গাছের সারি। প্রশস্ত লনে নুড়ি বিছানো আছে। কর্নেল ঠিকই বলেছিলেন, ওপর তলায় এবং নিচের তলায় প্রকাণ্ড সব থাম গথিক ভাস্কর্যের কথাই মনে করিয়ে দেয়। আর দোতলার মাঝামাঝি শীর্ষ দেশে ত্রিকোণ অংশটা ইটালিয়ান ভাস্কর্যের প্রতীক। এত বড় বাড়িতে এরা দু ভাই থাকেন। তাছাড়া বাঁদিকের বাউন্ডারি ওয়াল ঘেঁষে কয়েকটা একতলা ঘর আছে। ওখানে সম্ভবত দারোয়ান আর মালির পরিবার বাস করে। ঠাকুর বাড়িটা কোন দিকে বোঝা গেল না, হয়তো এই প্রাসাদের পেছন দিকে, অর্থাৎ উত্তরে সেটা আছে। এক পলকের জন্য দোতলায় থামের পাশে এক প্রৌঢ়া মহিলাকে দেখতে পেলাম, সম্ভবত উনিই সুজাতার মা। আমরা পোর্টিকোর তলা দিয়ে একটা হল ঘরে ঢুকলাম। এই ধরনের ঘর সব অভিজাত বনেদি পরিবারেই দেখেছি। সুজাতা বিবর্ণ কার্পেট পাতা কাঠের সিঁড়ি বেয়ে হনহন করে ওপরে উঠে গেল। বিজয়নারায়ণ বললেন, ওপরে চলো, আমার ড্রয়িং রুমে বসা যাক। দোতলায় উঠে প্রশস্ত মার্বেল টালি বসানো বারান্দায় হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে একটা ঘরের তালা খুললেন বিজয়নারায়ণ। এদিকটা পূব দিক। বিশাল ঘর, সেকেলে এবং একেলে আসবাবে ভর্তি। আলমারিতে প্রচুর বই আছে। দেয়ালে স্টাফ করা হরিণের মাথা এবং একপাশে মেঝের ওপর বেদিতে স্টাফ করা চিতাবাঘও দেখতে পেলুম। বিজয়বাবু জানালা খুলে পর্দা সরিয়ে দিলেন, তারপর আমাদের বসতে বললেন। আমরা সোফায় বসলুম। তারপর বিজয়বাবু কর্নেলের মুখোমুখি বসে বললেন, একটা ব্যাপার আমাকে অবাক করেছে। আপনি যখন ট্যুরিস্ট বাংলো থেকে ফোন করলেন তখন একটু চমকে গিয়েছিল। আমার এখানে থাকলে কি আপনার কোনো অসুবিধে হতো? তা হতো, কারণ প্রথমে আপনি আমাকে দুষ্প্রাপ্য প্রজাতির প্রজাপতির খবর দিয়েছিলেন। আপনার বর্ণনার সঙ্গে আমি দেশ বিদেশের প্রজাপতির মিল খোঁজবার চেষ্টা করছিলাম, তাই এখানে আমার দেরি হচ্ছিল। এমন সময় অজয়বাবু গিয়ে হাজির। সিংহের গর্জন সিংহগড়ে। আমি এখনো গর্জন শুনিনি মশাই, গুজব শুনেছি। তবে আমার ইন্টারেস্ট অন্য একটা ব্যাপারে। ব্রোঞ্জ চাকতির ব্যাপারে? হ্যাঁ, ওটা ঠাকুর বাড়ির দিকে পুকুর পাড়ে উড়িয়ে পেয়েছিল অজয়। সে আমাকে ওটা দেখিয়েছিল। আমি লোশন দিয়ে কিছুটা পরিষ্কার করেছিলাম, কিন্তু পরীক্ষা করার পর মনে হয়েছিল গুপ্তধনের কথা। ওগুলো অজয় বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি একটা ঐতিহাসিক তথ্যে। সিংহগড় সংক্রান্ত একটা পুরনো বই আছে, লেখক জনৈক ওই টিম অ্যাটিংটন। তাতে পড়েছি আমাদের গৃহদেবতা চণ্ডীর যে মূর্তিটা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, ওটা নাকি হারিয়ে যাওয়া একটা মূল্যবান ধাতুর তৈরি দেবী চণ্ডীর নেহাত নকল। আপনি নিশ্চয়ই ব্রোঞ্জের চাকতিতে একটা ওই অস্পষ্ট মূর্তি এবং কিছু তথ্য খোদাই করা আছে তা দেখে থাকবেন। কর্নেল জ্যাকেটের ভেতর থেকে সেই চাকতিটা বের করতে যাচ্ছিলেন। বিজয়নারায়ণ চাপা স্বরে বললেন, ওটা এখন নয়, আপনি এসেছেন তা সুজাতার মা দেখেছে, কাজেই এখনই যে কোনো মুহূর্তে কফি এসে যেতে পারে। তার কথা শেষ হবার পরেই একজন পরিচারিকা ট্রে হাতে ঘরে ঢুকল, আর তার পেছনে সেই মহিলা। তার মাথায় মাথা ঢাকা ঘোমটা।
মহিলা যৌবনে সুন্দরী ছিলেন তা বোঝা যাচ্ছিল। ভাসুরের ঘরে তিনি যেভাবে সংকোচে ঢুকলেন, আমার মনে হলো ইনি মেয়ের মতো স্মার্ট তো নন, বরং হাবে ভাবে কিছুটা গ্রাম্য যেন। এই যে বউ ঠাকুরন, এই বৃদ্ধকে যে আজ চিনতে পেরেছেন, এ আমার সৌভাগ্য। রমলা কি সত্যই চিনতে পেরেছে নাকি মেয়ের মুখে শুনেছে? হ্যাঁ, কর্নেল সাহেবকে আমি দোতলা থেকে রিকশায় আসতে দেখেছি। ভেবেছিলাম এখানে উঠবেন, কিন্তু সঙ্গে কোনো জিনিসপত্র নেই। আমি এসেছি বিজয়বাবুর মতো প্রজাপতির পেছনে ছুটোছুটি করতে। আপনাদের এখানে উঠলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো। এই সময় সুজাতা এসে বলল, জেঠু, শিগগির রাইফেল নিয়ে এসো। সেই হনুমানটা ঠাকুর বাড়ির ওদিকে একটা গাছে বসে কাকে ধমকাচ্ছে। শ্রীরামচন্দ্রের জ্যালা, নিশ্চয়ই তোকে দেখতে পেয়ে সে আরো রেগে গেছে। বিজয়বাবু নড়ছেন না দেখে সে তার মাকে টানতে টানতে বলল, সত্যি বলছি মা, তুমি জানলা দিয়ে দেখবে এসো। মধু পুকুর পাড়ে গিয়েছিল, সে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। কি সর্বনাশ! ও তো এবার আমাদের সবজি খেতে হামলা করবে। মা ও মেয়ে চলে যাওয়ার পর বিজয়বাবু বললেন, পুকুর পাড়ে বেগুন ইত্যাদি কিছু তরি তরকারি ছিল। পাগলা হনুমানটা কবে তা শেষ করে দিয়ে গেছে। ওটাকে গুলি করে মারার হুকুম দিয়েছে বন দপ্তর। কিন্তু বিশেষ করে অবাঙালিদের যা সংস্কার, ওরা ওই জন্তুটার হাতে প্রাণ হারাচ্ছে, তবুও তার কিছু ক্ষতি করতে চায় না। প্রাণ হারাচ্ছে মানে? কিছু লোককে ওই আঁচড়ে কামড়ে দিয়েছিল, ঘা বিষিয়ে তারা মারা পড়েছে। এছাড়া আরো অনেককে আঁচড়ে দিয়েছে, তারা সবই হাসপাতালে ভর্তি আছে। তাহলে এখনই আপনার দেখে আসা উচিত ওটা সেই পাগলাটা কিনা। পাগলা হলে তাকে দোতলা থেকেই গুলি করে মারতে পারবেন। এখন আর হনুমান বদের ইচ্ছে নেই। কর্নেলকে দেখে গুজবের সিংহটাকে গুলি করে মারার তীব্র ইচ্ছা জেগেছে। সত্যিকারের সিংহ ছোট নাগপুরে দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারে নেই। কাজেই সিংহটা মিথ্যে। এই মিথ্যে সিংহ এবং তার মিথ্যে গর্জনের পেছনে কি কোনো কারণ আছে? বিজয়বাবু, নিশ্চয়ই রাঘবেন্দ্র রায়চৌধুরীর কথা আপনার মনে আছে। এখানে অনেক কীর্তি করে বাড়ি বেচে দিয়ে তাকে পালাতে হয়েছে। কীর্তিমান কুকীর্তি, যাই হোক, তার সঙ্গে ঘটনাচক্রে কিছুদিন আগে আমাদের দেখা হয়েছিল। তিনি এখন নাকি কলকাতাবাসী। তার কাছে শুনলাম আপনার এক খুড়তুতো ভাই সন্ন্যাসী হয়েছিলেন। তিনি নাকি ঠাকুরবাড়ির ওখানেই একটা ঘরে বাস করতেন। পরেই তার মৃতদেহ জলপ্রপাতের উপরের দিকে জঙ্গলের মধ্যে পাওয়া যায়। সেই মৃতদেহ দেখে এখানকার লোকেরা নাকি বলেছিল সিংহের আক্রমণেই তিনি মারা গেছেন। তার মানে এর আগেও একবার সিংহের গুজব এখানে ছড়িয়েছিল। যা, এই ঘটনাটা আপনাকে বলা হয়নি। আসলে বলার প্রয়োজন মনে করিনি, কারণ আপনি সেবার এসেছিলেন দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিডের খোঁজে। তাছাড়া তখন ইন্দ্রধারার প্রস্রবনের উপর রামধনু দেখা যেত না। তাহলে বোঝা যাচ্ছে ঘটনাটা সত্যি। অভয়ানন্দ ছিল ব্রহ্মচারী সন্ন্যাসী ছদ্মবেশে এক লম্পট, আর রাঘবেন্দ্র রায়চৌধুরীও তেমনই এক লম্পট। তখন আমার এতটুকুও প্রবৃত্তি হয়নি যে এর পেছনের কেলেঙ্কারি পুলিশের কাছে ফাঁস করে রাঘবেন্দ্রকে শাস্তি দিই। তাই রাঘবেন্দ্র নাকে আচরতি লাগেনি। কিন্তু যে মহিলাকে নিয়ে এই কেলেঙ্কারি, তার প্রভাব ছিল প্রচন্ড। তার এক মামা ছিলেন এমপি। কাজেই রাঘবেন্দ্র অভয়ানন্দর শোচনীয় হত্যাকাণ্ডের পরও কয়েক বছর এখানে থাকতে পেরেছিল। তারপর আমার দিক থেকেও কোনো ক্ষতির আশঙ্কা করে সে রাতারাতি পালিয়ে যায় বলতে পারে। এখানকার সিংহের গুজবের পর, অর্থাৎ মিথ্যে সিংহ এবং মিথ্যে গর্জনের পর, আপনি কি তেমন কোনো হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন? ঠিক ধরেছে। আশা করি এইসব ঘটনার সঙ্গে ব্রোঞ্জের চাকরিটার কোনো যোগসূত্র নেই। বুঝতে পারছি না, তবে আপনার জানা দরকার। ঠিক এই রকম ব্রোঞ্জের চাকতি আমার খুড়তুতো ভাইয়ের বিছানার তলায় আমি খুঁজে পেয়েছিলাম। আসলে আমি চেয়েছিলাম একটা ফটো খুঁজতে, কিন্তু সেটা একজন চুরি করেছিল। আপনি জানেন? হ্যাঁ, জানি। বিজয়বাবু বিস্ময়ে চমকে উঠলেন, কিন্তু কিছু বললেন না। ঘরের আবহাওয়া একটু গুমট হয়ে উঠেছিল। আমি সেটা হালকা করার জন্য হাসতে হাসতে বললাম,
কর্নেল বলেছিলেন মিথ্যা সিংহের মিথ্যে গর্জন, কিন্তু এর সঙ্গে কোনো মহিলার ছবি কিংবা একটা ব্রোঞ্জের চাকতির কি সম্পর্ক? আমার মনে হচ্ছে কর্নেল একটা প্রকাণ্ড মিথ্যার পেছনে ছুটে এসেছেন। আপনি সাংবাদিক, ব্যাপারটা ঠিকই ধরেছেন। তাহলে জলপ্রপাতের জঙ্গলে প্রকাণ্ড ডানাওয়ালা প্রজাপতির গল্প মিথ্যে। এই নিয়ে কিছুক্ষণ হাস্য পরিহাসের ফলে গুমোট আবহাওয়াটা কেটে গেল। তারপর হন্তদন্ত হয়ে সুজাতা ঘরে ঢুকলো। সে বলল, শিগগির এসো, পাগলা হনুমানটা মন্দিরের চূড়ায় বসে দাঁত খিচোচ্ছে। তাহলে তো হাওয়ায় সমস্যায় ফেললো হনুমানটা। মন্দিরে যে আশ্রয় নিয়েছে তাকে গুলি করব, এটি অধর্ম হবে যে। কোনো মানে হয়? বাবার বন্দুকটা যে আলমারির ভেতর রেখে গেছে, তা না হলে আমি নিজেই ওটাকে মেরে ফেলতুম। মা বলছিল পুরো সবজির বাগান হনুমানটা খেয়ে শেষ করে ফেলেছে। এসো না জেঠু, তোমাকে মেরে ফেলতে বলছি না, অন্তত ভয় দেখিয়ে তাড়িয়ে দাও ওটাকে। চলুন কর্নেল সাহেব, পাগলাটাকে নিয়ে একটু মজা করা যাক। বারান্দায় বেরিয়ে হাঁটতে হাঁটতে একেবারে উত্তর প্রান্তে একটা ঘরে পৌঁছলাম। এই ঘরে কিছু ভাঙাচোরা আসবাব আর পুরনো লোহা লক্কর পড়ে আছে। ওদিকের দরজা খোলা, ওদিকটায় ব্যালকনি আছে। সেখানে দাঁড়িয়ে রমলা দেবী হনুমানটাকে অনুনয় বিনয় করছিলেন। তিনি আমাদের দেখে চলে এলেন। ব্যালকনিতে প্রথমে রাইফেল হাতে বিজয়বাবু, তাঁর পেছনে কর্নেল, তারপর আমি এবং সুজাতা পেছনে গিয়ে দাঁড়ালো। বাউন্ডারি ওয়ালের একখানে একটা দরজা যেটা বন্ধ আছে, তার উধারে গাছপালার ফাঁকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। হনুমানটা চূড়ায় সোনালি রঙের কলম এবং ত্রিশূল আঁকড়ে ক্রমাগত গর্জন করছিল। বিজয়বাবু রাইফেলের নল তাক করে জোর গলায় বললেন, হে পবন পুত্র, তোমার কি সাহস, যে দেবতার মাথায় চেপে রয়েছ? মন্দিরের ভেতরে কিন্তু রামচন্দ্র নেই, আছেন দেবী চণ্ডী। হনুমানটা তাঁর দিকে তাকিয়ে বার কয়েক ঘ্যাঁক গর্জন করল। তারপর সম্ভবত রাইফেলের নল দিকে বিপদ আঁচ করে এক লাফে পাশের একটা একচালা ঘরের ছাদে লাফিয়ে পড়ল। এর পরের ঘটনাটা আমার কাছে খুব নির্মম মনে হলো। বিজয়বাবু রাইফেল তাক করে সেফটি ক্যাচ তুলে যে সত্যি ট্রিগার টানবেন আমি ভাবিনি। গুলি খেয়ে হনুমানটা ছিটকে ওধারে কোথাও পড়ে গেল, আর তারপর কোনো সাড়া শব্দ পেলুম না। সুজাতা চোখ বড় করে বলল, তুমি সত্যিই ওটাকে গুলি করে মেরে ফেললে? কেন, তুই যে বললি ওটাকে মেরে ফেলতে। সুজাতা ভয়ে চুপ করে গেল। তার মুখে একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করলাম। রমলা দেবীও বললেন, ওকে কি সত্যি মেরে ফেললেন বর্দা? বিজয়নারায়ণ তাঁর কথার জবাব না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বারান্দা ধরে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। কর্নেল, আমি এবং সুজাতা তাকে অনুসরণ করলাম। নিচের তলায় নেমে একটা দরজা খুলে বাড়ির পেছন দিকে গেলেন তিনি। এদিকটায় ক্যাকটাস আর নানান আকারের ঝাউয়ের বাগিচা। পেছনে খোলামেলা একটা টানা বারান্দা আছে। মাঝামাঝি গিয়ে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নামলে নিচে নুড়ি বেছানো লন, আর তার থেকে বাহির বাড়ির দরজা। দরজাটা সাবধানে খুলে বিজয়বাবু বললেন, এক মিনিট, আমি আগে দেখে নি হনুমানটা সত্যি গুলি লেগেছে নাকি ভয় পেয়ে নিচে ঝাঁপ দিয়ে পড়েছে। মন্দির প্রাঙ্গণ টালি বাঁধানো, কিন্তু স্থানে স্থানে টালি ফেটে গেছে, কোথাও বা দু এক টুকরো নেই। সেখানে ঘাস গুজিয়েছে। কর্নেল বিজয়বাবুর এই কথার তোয়াক্কা না করে ভেতরে গেলেন। আমি একটু ইতস্তত করে প্যান্টের পকেটে হাত ভরে আমার রিভলভারটা ধরে রাখলাম, আর তারপর মন্দিরের পাশ দিয়ে কয়েক পা এগিয়ে গেছি। বিজয়বাবুর ডাক শোনা গেল, সুজাতা, আয় আয়, দেখবি আয়, দেখবি আয়, তোর মায়ের সবজি ক্ষেত ধ্বংসের শোধ নিয়েছি। সুজাতা আমার পাশ কাটিয়ে দৌড়ে এগিয়ে গেল। সামনে আরেকটা দরজা। কর্নেল ইতিমধ্যে সেই দরজা দিয়ে বেরিয়ে গেছে। আমি লক্ষ্য করলাম যে ডাইনে একতলা ঘর, ঘরের সামনে নিচু একফালি বারান্দা আছে। বুঝতে পারলাম এই ঘরেই বিজয়বাবুর খুড়তুতো ভাই ব্রহ্মচারী অভয়ানন্দ বাস করতেন। কিন্তু এখন হনুমানটার অবস্থা দেখতে তীব্র ইচ্ছে হচ্ছিল। বেরিয়ে গিয়ে প্রথমেই চোখে পড়ল একটা মাঝারি ধরনের চৌকো পুকুর। তার চারপাশে যে সবজি ক্ষেত ছিল তার অবস্থা শোচনীয়, সব মাটিতে লুটিয়ে পড়ে আছে। পুকুরের স্বচ্ছ কালো জলে অজস্র পদ্ম ফুটে আছে। চারদিকে কাঠ পুঁতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। হনুমানটা রক্তাক্ত দেহের ডান দিকের বেড়ার কাছে পড়ে আছে। বেশ তাগড়াই চেহারার হনুমান। সত্যিই এটা সেই পাগলা হনুমান তো, যেটাকে বন দপ্তর মেরে ফেলতে হুকুম জারি করেছেন? বিজয়বাবু রাইফেলের নল দিয়ে উল্টে পাল্টে মৃত জন্তুটাকে দেখে বললেন, হ্যাঁ, এটাই সেটা। কারণ একজনকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল। ওই দেখো, তীরের ডগাটা ভাঙা, কিন্তু তীরটা পায়ের কাছে বিঁধে আছে। কর্নেল বাইনোকুলারে কাঁটাতারের ফাঁক দিয়ে এদিক ওদিক দেখছিলেন।
তারপর দেখলুম তিনি পুকুরের ডান পাড় দিয়ে সোজা উত্তরে এগিয়ে যাচ্ছেন। সুজাতা হনুমানের রক্ত দেখেই দুহাতের চোখ ঢেকেছিল। সে চুপচাপ চলে গেল। আমার মনে হচ্ছিল এই পুকুর ভরা পদ্মফুলের পাশে তাকে দাঁড় করিয়ে একটা ফটো তুললে দারুণ হতো। আমার কাছে ক্যামেরা নেই, কিন্তু কর্নেলের কাছে আছে। এদিকে দরজা দিয়ে রমলা দেবী একবার উঁকি মেরে দৃশ্যটা দেখেই ভেতরে অদৃশ্য হয়েছিলেন। এরপর বাড়ির কাজের লোকেরা এসে ভিড় জমালো। বিজয়বাবু তাদের ওখানে থাকতে বলে ফরেস্ট ডিপার্টমেন্টের বাবুদের টেলিফোন করতে গেলেন। আমি কর্নেলের দিকে এগিয়ে গেলুম। কর্নেল পুকুরের উত্তর পারে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বাইনোকুলারে কিছু দেখছিলেন। কাছে গিয়ে বললাম, সেই মিথ্যে সিংহটা সত্যি দেখতে পাচ্ছেন নাকি? কর্নেল বাইনোকুলার নামিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালেন, একটু হেসে বললেন, হনুমান বধ দেখে তোমার কি মনে কষ্ট হচ্ছে? একেবারে হচ্ছে না বললে মিথ্যে বলা হবে। হনুমানটার পায়ের ওপর দিকে একটা তীর বিঁধে আছে। আমার ধারণা এলাকার কোনো আদিবাসী জন্তুটাকে মেরে খেতে চেয়েছিল। আদিবাসীদের কোনো কোনো গোষ্ঠী হনুমান বা বাঁদরের মাংস খায়। ঠিক বলেছ। সাংঘাতিক ক্ষুধার্ত বাঘ যেমন মানুষকে কহে ওঠে, তেমন তীরবিদ্ধ হওয়ার পর হনুমানটা মানুষের উপর খেপে গিয়েছিল। আর পাগলা হনুমানের মুখের লালায় সাংঘাতিক বিষ দেখা যায়। তবে এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু আপনি যেন কিছু নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাই না? এই রাজবাড়ির পিছন দিকটা খুঁটিয়ে দেখছিলাম। কোথাও কোথাও পোড়ো এবং পাথুরে মাটি ও বড় বড় পাথর পড়ে আছে। আর ওদিকে পাহাড়। তুমি খালি চোখেই দেখতে পাবে ছোটনাগপুরের একটা মাউন্টেন রেঞ্জ সিংহগড়ের পাশ ঘেঁষে গেছে। তবে একটা জিনিস আমাকে অবাক করল। কি সেটা? রাঘবেন্দ্র রায়চৌধুরী যে মহিলার ছবি দিয়েছেন, সে যদি উপরের পশ্চিম দিক ঘুরে উত্তর এবং দক্ষিণে পড়ে থাকা বড় বড় পাথরের আড়ালে এগিয়ে রাজবাড়িতে কারোর সঙ্গে দেখা করতে চায়, তাহলে অসুবিধে নেই। ওই একতলা ঘরে থাকতেন বিজয়বাবুর খুড়তুতো ভাই। লক্ষ্য করো, ঘরের পেছনের দেওয়ালে একসময় দরজা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাঁচটা খুলে নেওয়া হয়েছে, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে পুরনো আর নতুন পলেস্তেরার মধ্যে তফাৎ আছে। আপনি তাহলে সেই মহিলার অভিসারের পথও আবিষ্কার করে ফেলেছেন? হ্যাঁ, এসব কথা থাক, চলো আমরা ভেতরে যাই। বাড়ির কাজের লোকেরা তখনও মৃত হনুমানটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। পুরুষেরা বারবার হাত জোড় করে কপালে ঠেকাচ্ছে, আর মেয়েরা ছলছলে চোখে তাকিয়ে আছে। মন্দিরের কাছে পৌঁছতেই বিজয়বাবুকে দেখতে পেল। তিনি বললেন, ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জারকে খবর দিয়ে এলুম, ওরা এসে বডি নিয়ে যাবে। লালু, এই ফরেস্টে সাহেবরা লাশ নিয়ে যেতে আসছেন, তুই সব ব্যবস্থা করবি। আমি ওপরে যাচ্ছি। এবেলা আমি ইন্দ্রধারা জলপ্রপাতের এদিকটা ঘুরে আসতে চাই। অসুবিধে না হলে আপনি আমাদের সাথী হতে পারেন। হ্যাঁ, আপনি নাকি কর্নেলকে বিশাল আকারের প্রজাপতির খোঁজ দিয়েছেন, কাজেই আপনি সঙ্গী হলে আমাদের ভালো লাগবে। আমার সব কথা শেষ হয়নি। তাছাড়া আপনাকে আমার খুঁজে পাওয়া ব্রোঞ্জের চাকতিটা দেখানো হয়নি। আপনি যখন বলছেন তখন এবেলা জলপ্রপাতের ওধারে যাচ্ছি না। চলুন, দোতলায় আমার ঘরে গিয়েই বসবেন, আরও এক রাউন্ড কফি খাওয়া যাবে। এরপর আমরা আগে যে ঘরে বসেছিলাম সেই ঘরে গেলাম। কিছুক্ষণ পরে সেই কাজের মেয়েটি ঘুমটা টেনে কফির ট্রেতে কফি রেখে গেল। কফি খেতে খেতে বিজয়বাবু বললেন, আপনাকে এবার রাঘবেন্দ্রর কীর্তিটা বলি। সে প্রতিমা রায়ের প্রেমে পড়েছিল, কিন্তু প্রতিমা তাকে পাত্তা দিত না। আপনি জানেন কিনা জানি না, প্রতিমা ছিল বাল বিধবা। তার বাবা ছিলেন এখানকার রাজ হাই স্কুলের শিক্ষক। প্রতিমার মা তার বাল্যেই মারা যান। প্রতিমার বাবা জগদীশবাবু মেয়ের বিয়ে দিয়েছিলেন তার এক ছাত্রর সঙ্গে। ছাত্রটি কি একটা অসুখে মারা যায়। এরপর প্রতিমার বাবার মৃত্যু হলে তার মামা সত্যেন্দ্র রায় তাকে নিজের বাড়িতে রাখেন। তিনি ছিলেন একজন এমপি। কাজেই বুঝতে পারছেন, প্রতিমার দিকে হাত বাড়ানো কারোর পক্ষেই সহজসাধ্য ছিল না। এবারে কথাটা খুলে বলতেই হয়, আপনার খুড়তুতো ভাইয়ের সঙ্গে প্রতিমার একটা গোপন সম্পর্ক ছিল, এবং আপনি জানেন কিনা জানি না, প্রতিমা আপনার ভাইয়ের ঘরে যাতায়াত করত। জানি জানি, আমার রাইফেলের পাল্লা থেকে প্রতিমা একবার ছিটকে পড়ে নিজেকে বাঁচাতে পেরেছিল। তারপর অভয়ানন্দের ক্ষতবিক্ষত মৃতদেহ জলপ্রপাতের ওপরের জঙ্গলে পাওয়া যায়। তার বিছানার তলা থেকে একটা ফটোগ্রাফ উদ্ধার করেছিলেন রাঘবেন্দ্র। ছবিটা আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আমি জানতাম অভয়ানন্দের কাছে প্রতিমার একটা ছবি আছে, কিন্তু জানতাম না সেটা কখন
রাঘবেন্দ্র চুপি চুপি এসে চুরি করে নিয়ে গেছিল। এই ঘটনার পর অভয়ানন্দের ঘরের পেছন দিকের দরজার কপাট খুলে নিয়ে ইঁট দিয়ে গেঁথে বন্ধ করে দিয়েছিল। সেবার যে মিথ্যে সিংহ গর্জন করে বেড়াতো, সেই সিংহই কি রাঘবেন্দ্র রায়চৌধুরী? ওর পক্ষে অসাধ্য কিছুই ছিল না। এমন হতেই পারে সে কাউকে নকল সিংহের চামড়া পরিয়ে সিংহ সাজিয়ে গুজব সৃষ্টি করেছিল। আর গর্জনের কথাটা যদি বলেন, তারও একটা ব্যাখ্যা আছে। সিংহগড়ের বাজারে টেপ রেকর্ডার যন্ত্র এসেছিল 15-20 বছর আগে। খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম জন্তু জানোয়ারের ডাকের টেপ রেকর্ডার আমদানি করা যায়। সেই রকম কিছু নয় তো? তা হতেও পারে, তবে রাঘবেন্দ্র চৌধুরীর ভূমিকায় এখন কি আছে সেটা খুঁজে বের করার জন্যই কর্নেল সাহেবকে অনুরোধ করছি। সত্যি বলতে কি, ওকে ডাকার উদ্দেশ্য তাই। রাজবাড়ি থেকে বেরিয়ে নিচের পিচ রাস্তায় পৌঁছে কর্নেল বলেছিলেন, এবেলা জলপ্রপাতের ওদিকে যাচ্ছি না, কারণ ওখানে পায়ে হেঁটে যেতে হলে অনেকটা সময় লাগবে। বিজয়বাবুর অবশ্য গাড়ি আছে, কিন্তু আমি গাড়ি চেপে ওখানে যেতে চাইনি। হাইওয়ের দিক থেকে একটা খালি রিক্সা আসছিল। কর্নেল সেটা দাঁড় করিয়ে চেপে বসলেন। তারপর বললেন, বাজারের দিকে যাব। রিক্সাওয়ালা আমাদের টুরিস্ট ভেবে দর রেখেছিল 50 টাকা। শেষ পর্যন্ত 25 টাকায় রফা হয়েছিল। পায়ে হেঁটে যাওয়া যেত, কিন্তু তোমার ক্লান্তির কথা ভেবে রিক্সায় চাপলাম। এরপর রাস্তা কখনো চড়াই কখনো উতরাই হয়ে বাজার এলাকায় পৌঁছানো। প্রচণ্ড ভিড়ে আমাদের রিক্সা আটকে গিয়েছিল। এখানেই নেমে পড়ে যাক। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিড় ঠেলে তিনি এগিয়ে চললেন। আমি তাকে অনুসরণ করলুম। তারপর অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় পৌঁছে কর্নেলকে জিজ্ঞাসা করলুম, এদিকে কোথায় যাবেন? কষ্ট করে এবার তোমাকে হাঁটতেই হবে। হঠাৎ আমার কষ্টের দিকে আপনার দৃষ্টিপাত কেন? কষ্টটা শুধু তোমার নয়, আমারও। কারণ অক্টোবরের চড়া রোদ আমার সহ্য হয় না। কিন্তু যাবেন কোথায়? চুপচাপ আমাকে ফলো করো, যথাসময় জানতে পারবে। বাজার এলাকা ছাড়িয়ে গিয়ে বাঁদিকে একটা সংকীর্ণ রাস্তায় এগিয়ে চললেন কর্নেল। কিছুক্ষণ পরেই দেখলাম রাস্তাটা উঁচু হয়ে উঠে গেছে এবং দুধারে আধুনিক গড়নের বাড়ি এবং ফুল বাগিচা। এটা সিংহগড়ের নিউ টাউনশিপ এরিয়া। চড়াই উঠে সমতল মাটির ওপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সামনে নদীর ঘাট। এখানে নদীটা খুব ভদ্র এবং শান্ত মনে হলো। কর্নেল এবার বাঁদিকে ঘুরলেন। আমরা নদীর দুধারে সারিবদ্ধ গাছের ছায়ায় হাঁটছিলাম। এই পথে মাঝে মাঝে মোটর গাড়ি দেখা যাচ্ছিল। এক ভদ্রলোক পায়ে হেঁটে আসছিলেন, পরনে প্যান্ট শার্ট, হাতে একটা ব্রিফকেস। কর্নেল তাকে বললেন, যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা কথা জানতে চাইব। ভদ্রলোক কর্নেলের চেহারা দেখে বিদেশি ট্যুরিস্ট ভেবেছিলেন। কর্নেলকে বাংলায় কথা বলতে শুনে মুখে বিস্ময় ফুটিয়ে বললেন, আপনি বাঙালি? আপনি তো বাঙালি। যদি জিজ্ঞাসা করেন কি করে তা বুঝলুম, আমি বলবো মুখের গড়ন নয়। বাঙালির চোখ দুটো লক্ষ্য করলেই একটা বিশেষ দীপ্তি চোখ হারায় না। দীপ্তিটা অবশ্যই বুদ্ধির। ভদ্রলোক কর্নেলের তোয়াজে অভিভূত হয়ে বললেন, নমস্কার নমস্কার। আপনি কি এখানে বেড়াতে এসেছেন? বলুন, আপনার জন্য কি করতে পারি? কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা খাম বের করলেন। খামটা চিনতে পারলাম। ওটার ভেতরে প্রতিমা রায়ের ছবি আছে, কিন্তু ওটা অনেক বছর আগের ছবি। চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলাম কর্নেলের ক্রিয়াকলাপ। তিনি ছবিটা বের করে ভদ্রলোককে দেখিয়ে বললেন, এই মহিলা সম্পর্কে আমার আত্মীয় হন। এটা অনেক পুরনো ছবি, হয়তো 15 বছর আগের। তবু আমি শুনেছি নদীর ধারে এই নিউ টাউনশিপ এরিয়ায় ইনি তার মামার বাড়িতে থাকেন। তার মামা একসময় এমপি ছিলেন। জানি না তিনি এখন বেঁচে আছেন কিনা। ভদ্রলোক ছবিটা কিছুক্ষণ ধরে দেখলেন, তারপর বললেন, খুব চেনা মুখ। আমি সিংহগড়ে ট্রান্সফার হয়ে এসেছি মাস 3 আগে। একজন বাঙালি এমপি এখানে ছিলেন বলে শুনেছি, কিন্তু এই মহিলাকে চেনা মনে হচ্ছে। সেই এমপির বাড়ি কি এই এলাকাতেই? শুনেছি এখানেই তিনি একটা বাংলো বাড়িতে বাস করতেন। তারপর বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যান। কিন্তু এই মহিলা, 1 মিনিট, ওই যে ভদ্রলোক আসছেন ওকে জিজ্ঞেস করি। একজন প্রৌঢ় ভদ্রলোক আসছিলেন। তার পরনে ধুতি পাঞ্জাবি। আমাদের দেখে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। তারপর প্যান্ট শার্ট পরা ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আরে কি প্রভাত, এরা কি তোমার পরিচিত? না প্রবীরদা। আচ্ছা, আপনি তো এখানে অনেক বছর আছেন,
দেখুন তো এই মহিলাকে চিনতে পারেন কিনা, ইনি এই টুরিস্ট ভদ্রলোকের আত্মীয়া। আরে কি কাণ্ড, এ তো সেই এমপির ভাগ্নি। এমপি তো ভোটে হেরে বাংলো ছেড়ে মানে বাংলো বেচে দিয়ে কোথায় চলে গেছেন তা তো জানি না, কিন্তু ওর ভাগ্নি ওদিকটায় একটা আশ্রম করে সেখানে বাস করেন এটা কিন্তু জানি। প্রবীর বাবু আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকেই আঙুল তুলে দেখালেন। লক্ষ্য করলাম তার মুখে কেমন একটা বাঁকা হাসি। প্রতিমা কি সন্ন্যাসিনী হয়েছেন? আগে হ্যাঁ, সোজা চলে যান, নিউ টাউনশিপের পরে একটা ছোট শালবন আছে, সেই রাস্তাটা অবশ্য শালবনের গা ঘেঁষে বাঁদিকে ঘুরে গেছে। আপনারা কিন্তু শালবনের ভেতর দিয়ে একদম হাঁটা পথে যে একদম সোজা আশ্রমে পৌঁছে যাবেন। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। শালবনের কাছাকাছি গিয়ে দেখলাম এই সংকীর্ণ পিচ রাস্তাটা বাঁদিকে ঘুরে উতরাই নেমে গেছে। কর্নেল একটু দাঁড়িয়ে বললেন, যার কাছে ঠিকানা নিয়েছিলাম সে এখনকার সিংহগড় সম্পর্কে কিছু জানে না। আমরা বাজারের এলাকা থেকে সোজা এই রাস্তায় চলে আসতে পারতাম, ওখানেও নতখানি ঘুরে আসতে হলো। আমাকে একেবারে হতবাক করে দিয়েছেন আপনি। কিছু যে জিজ্ঞেস করব মাথায় কোনো কথাই আসছে না। কেন? প্রতিমা দেবীর ঠিকানা তো আপনি বিজয়বাবুর কাছে জানতে পারতেন। তবে আমার সবচেয়ে আশ্চর্য লাগছে তিনি যেমন প্রতিমা দেবী সম্পর্কে কথা বাড়ালেন না, আপনিও আর কিছু জানতে চাইলেন না। তখন আমার মনে হয়েছিল এর মধ্যে কোনো রহস্য তো আছে। রহস্য খুঁজলে তুমি সর্বত্র সব কিছুতেই পাবে। তবে প্রতিমা যে আশ্রমবাসিনী তা আমি তোমাকে ইচ্ছে করেই বলিনি। বললে তুমি আমাকে প্রশ্নে উত্ত্যক্ত করে ছাড়তে। তার চেয়ে সঙ্গে এসেছ, সচক্ষে চুপচাপ সব দেখে যাও। শালবন ছাড়িয়ে গিয়েই চোখে যেন অপার্থিব লাবণ্যের ছটা এসে পড়ল। নিচু পাঁচিলে ঘেরা এবং বৃক্ষলতা গুল্মে আর রং বেরঙের ফুলে সাজানো একটি বাঙালি ধাঁচের বাড়ি। কর্নেল কিছু না বললেও বুঝতে পারলাম প্রতিমা দেবীর মামা তাকে নিজের বাড়িটা দান করে গেছেন। স্থানীয় লোকেরা তত কিছু খোঁজখবর রাখেন না। গেট বন্ধ ছিল। কর্নেল গিয়ে প্রথমে একবার কাশলেন, তারপর একটু গলা চড়িয়ে বললেন, কেউ কি আছেন এখানে? ভেতরে বাংলোর পাশেই একটা ছোট্ট মন্দির। মন্দিরের বারান্দাটা বেশ উঁচু। গেটের কাছ থেকেই দেখতে পেলুম গেরুয়া রঙের শাড়ি পরা এক মহিলা মন্দিরের বারান্দা থেকে দ্রুত নেমে আসছেন। তার চুল এখনো কালো, মুখের সৌন্দর্য যেন রঙিন পাথরে খোদাই করা ভাস্কর্য, কিন্তু চোখে মুখে ভয়ের ছাপ। ক্রমশ যত তিনি কাছে আসছিলেন তত আমার চোখে পড়ছিল। তাহলেও তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অন্তত আমি কোথাও এমন কোনো সন্ন্যাসিনীকে দেখিনি। তিনি লনের মাঝামাঝি এসে মৃদুস্বরে বললেন, গেট খোলাই আছে, আপনারা আসুন। গেটের দুটি অংশ শুধু পরস্পরকে ছুঁয়েছিল। কর্নেল ঠেলতেই তা খুলে গেল। আমি ভেতরে ঢুকে আগের মতো গেট বন্ধ রাখলাম। কাছে গিয়ে কর্নেল বললেন, জানি না আপনার জীবনে কোনো ব্যাঘাত ঘটাতে এসেছি কিনা, তবে অন্তত সজ্ঞানে তেমন কিছু করব না। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আর আমার সঙ্গে এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, কলকাতার দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। প্রতিমা দেবী শীতল মুখে এবং নিষ্পলক চোখে আমাদের দেখছিলেন। এবার লক্ষ্য করলাম তার ঠোঁটের কোণায় কেমন যেন বাঁকা হাসির রেখা, অথবা আমারই দেখার ভুল। তিনি ধীরে শ্বাস ছেড়ে বললেন, কর্নেল সাহেব কি আমার মামার কোনো নির্দেশ পেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? মামা আমার উপর রাগ করে নিজের বাড়ি ছেড়ে চলে গেছেন। আমার মামিমা বেঁচে নেই। তাদের একমাত্র ছেলে বরুণ থাকে আমেরিকায়। আমার এখন মনে হচ্ছে মামা বরুণের কাছে গিয়ে আছেন। আপনারা আসুন, বাংলোতে আমার জিনিসপত্র সবই আছে। বসার ঘরটাও আমি আগের মতোই রেখেছি। হঠাৎ যদি তিনি ফিরে আসেন। কর্নেল জুতো খুলতে যাচ্ছিলেন। প্রতিমা বললেন, জুতো খোলার দরকার নেই। বাইরের লোকেরা এটাকে আশ্রম বলে জানে, কিন্তু এটা আশ্রম নয়। কিন্তু আপনি সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী তো আশ্রমেই বাস করেন, কাজেই লোকে ভুল বলে না। ঘরের ভেতরটা আধুনিক আসবাবপত্রে সাজানো। দুটো সেলফ ভর্তি বই, অন্যদিকে চীনা ফুলদানিতে সাজানো একগুচ্ছা ফুল। সোফার সেন্টার টেবিলেও ফুলদানিতে এদিনের তাজা ফুল সাজানো। দেয়ালে দেশ বিদেশের শিল্পীদের পেন্টিং ঝুলছে। বুক সেলফের ওপর রবীন্দ্রনাথের একটা বড় ছবি। আমরা সোফায় বসে পড়লাম। প্রতিমা দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন, আপনি বসবেন না? আমি আপনার জন্য 2 কাপ চা করে নিয়ে আসি। সন্ন্যাস জীবনে চা খাওয়া নিষিদ্ধ কিনা আমি জানি না, তবে আপনাকে কষ্ট করে করতে হবে না। আমরা বেশিক্ষণ বসবো না।
আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। বাইদে ভাই, এখানে কি টেলিফোন আছে? মামার দুটো টেলিফোন ছিল, আমি ফেরত দিয়ে এসেছি, কারণ আমার কাউকে টেলিফোন করার দরকার হয় না। আপনি কি এখানে একা থাকেন? না, একটি আদিবাসী মেয়ে আমার সঙ্গে থাকে, তাকে একটা কাজে পাঠিয়েছি। আমি বুঝতে পারছি আপনার মনে প্রচণ্ড কৌতূহল জেগেছে আমি কেন আপনার কাছে এসেছি। যাই হোক, আপনি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন, আপনার পিছু ফিরে তাকানো নিষিদ্ধ। আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। আমার আরাধ্য দেবতা কৃষ্ণ, কিন্তু আমি বৈষ্ণবী নই। আমি আমার দেবতার ধ্যানে দিন কাটাই। নেহাত বেঁচে থাকার জন্যে কিছু খেতে হয়। আরও শুনুন, আমার কোনো দীক্ষাগুরু নেই, আমার আত্মাই আমার দীক্ষাগুরু। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সম্প্রতি এখানে নাকি কোনো কোনো রাত্রে সিংহের গর্জন শোনা যায়, কেউ কেউ নাকি সিংহটা দেখেছে। আপনি কি সত্যিই সামরিক অফিসার নাকি পুলিশের লোক? কর্নেল তার শার্টের বুক পকেট থেকে একটা কার্ড বের করে বললেন, এটা আপনি দেখে নিয়ে কাছে রাখতে পারেন। এমনও হতে পারে আমি আপনার কাজে লাগতে পারি। কার্ডটা দুহাত বাড়িয়ে করতলে নিয়ে চোখ বুলিয়ে দেখার পর প্রতিমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। কর্নেল নীলাদ্রি সরকার, আপনার কথা আমি একজনের মুখে প্রায়ই শুনতুম। রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রতিমার মুখের উজ্জ্বলতা মুহূর্তে নিভে গেল। কর্নেল সাহেব, দয়া করে ওই নামটা আর উচ্চারণ করবেন না। দৈবাত ওই নামটা আমার মনে ভেসে উঠলে আমি ক্রোধে উন্মাদ হয়ে উঠি। যেবার রাজবাড়ির এক সন্ন্যাসী অভয়ানন্দের ক্ষতবিক্ষত লাশ জলপ্রপাতের কাছে পাওয়া যায়, সেবারও এমনই সিংহের গর্জন নিয়ে গুজব রটেছিল সিংহগড়ে। প্রায় আমার ভয় হচ্ছে এবারও তেমন সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। ওই লোকটার কাছে সেই কথা শুনেই কি আপনি সিংহগড়ে ছুটে এসেছেন? না, আমার উদ্দেশ্য বিরল প্রজাতির প্রজাপতি দর্শন। কিন্তু কলকাতায় সেই লোকটা আমাকে আপনার একটা পূর্ণ ফটো দিয়ে আপনার কথা বলেছিল, তাই আমি কৌতূহল সংবরণ করতে পারিনি। আপনাকে আমার কিছু বলার আছে। আমি অবাক চোখে সন্ন্যাসিনী বেশে দাঁড়িয়ে থাকা প্রতিমা দেবীকে দেখছিলাম। অনুমান করতে চেষ্টা করছিলাম তার বলার কথাটা কি হতে পারে। তিনি কি একটা নষ্ট প্রেমের কথা শোনাবেন, নাকি অভয়ানন্দের মৃত্যুর রহস্য কর্নেলকে জানিয়ে দেবেন? আমি চুরুট টানতে অভ্যস্ত। আপনার অসুবিধে না থাকলে আমাকে একটা অ্যাস্ট্রে দিন। প্রতিমা বুকশেল্পের উপর থেকে একটা অ্যাস্ট্রে এনে কর্নেলের সামনে রাখলেন, তারপর বললেন, মামা একসময় খুব সিগারেট খেতেন, পরে ছেড়ে দিয়েছিলেন। আপনি দাঁড়িয়ে না থেকে বসলে ভালো হয়। আমাকে আপনি তুমি বলুন, আপনি আমার মামার বয়সী। হ্যাঁ, তুমি বললে একটু কাছাকাছি আসা যায়। সত্যি বলতে কি, আমি কলকাতা থেকে তোমার কাছেই আসতে চেয়েছিলাম। যাই হোক, এবার বলো তুমি কি বলতে চাইছো। প্রতিমা আবার ঠোঁট কামড়ে যেন নিজেকে সংযত করলেন। তারপর দেয়ালের কাছে রাখা কয়েকটা চেয়ারের মধ্যে একটা চেয়ার টেনে এনে কর্নেলের কাছাকাছি বসলেন। আমি অনেক বছর ধরে কোনো সোফা বা চেয়ারে বসিনি, মেঝেতে বসতেই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনার কথায় এতদিন পরে আমি এইভাবে বসলুম, আমার একটু অস্বস্তি লাগছে। তা লাগুক, আপনাকে দেখে আমার মনটা কেন যেন চঞ্চল হয়ে উঠেছে। বেশ তো, তুমি কি বলতে চেয়েছো এবার তা নিঃসংকোচে বলো। জয়ন্তর সামনে বলতে কোনো বাধা নেই। আপনি কি সত্যিই শুধু আমার কথা শুনেই আমার সঙ্গে আলাপ করতে এসেছেন? তুমি ঠিকই ধরেছ। রাজবাড়ির ছোটবাবু অজয় নারায়ণ কলকাতায় তার মেয়েকে আনতে গিয়েছিলেন। তিনি আমার সঙ্গে দেখা করতে চান, কারণ তার দাদা জলপ্রপাতের ওপরের জঙ্গলে দুষ্প্রাপ্য প্রজাপতি দেখেছেন। তুমি আমার কার্ডেই দেখতে পাচ্ছ প্রকৃতি বিজ্ঞান আমার নেশা, আর একটু পেশাও আছে, সেটা তোমার আগে জানা উচিত। আমি একজন রহস্যভেদী, অর্থাৎ কোথাও রহস্য দেখলে তা উন্মোচন করার জন্য ব্যস্ত হয়ে উঠি। আমাকে আপনি কি কোনো রহস্যের বিষয় বলে ভেবেছেন? হ্যাঁ, তুমি রহস্যময়ী। তোমাকে কেন্দ্র করে একটা রহস্য যেন দানা বেঁধে আছে। তবে সেসব কথা থাক, তুমি যা বলতে চাইছিলে এবার বলো। মামা আমাকে সাবধান করে দিয়েছিলেন, কিন্তু ওই বয়সে আমার মধ্যে কি একটা আগুন ছিল। সব সময় তার উত্তাপ অনুভব করতুম। সেই উত্তাপ কখনো কখনো সহ্য করতে পারতুম না। রাঘবেন্দ্র এই সুযোগটা নিয়েছিল, কিন্তু পরে যখন বুঝতে পারলুম সে আসলে আমাকে বারবনিতার দলে ফেলেছে। আপনি পিতৃতুল্য, জয়ন্তবাবু আমার ছোট ভাইয়ের মতো। বলতে কুণ্ঠা নেই, তার হাত থেকে আমাকে বাঁচাতে চেয়েছিলেন এক আশ্চর্য মানুষ। রাজবাড়িতে ওদের সম্পত্তির একজন শরিকও তিনি। তুমি নিশ্চয়ই অভয়ানন্দের কথা বলছো? হ্যাঁ,
প্রথমে ছিলেন উনি অভয় নারায়ণ, পরে হিমালয় বেড়াতে গিয়ে এক সাধুর কাছে দীক্ষা নিয়ে আসেন। তারপর নিজের পরিচয় দিতেন অভয়ানন্দ ব্রহ্মচারী বলে। মামার সঙ্গে মাঝে মাঝে রাজবাড়িতে যেতুম। তারপর একদিন অভয়ানন্দকে দেখার ইচ্ছা হয়েছিল, হয়তো আমার ভুল, কিন্তু তার চেহারার মধ্যে এক আশ্চর্য প্রভা দেখতে পেতুম। একদিন চুপি চুপি রাজবাড়ির পিছন দিয়ে তার ঘরে চলে গেলুম। ঠাকুরবাড়ি সংলগ্ন একটা ছোট ঘরে সে থাকত। অভয়ানন্দ আমাকে দেখে চমকে উঠেছিল, কিন্তু আমি তাকে একটা মিথ্যে কথা বলেছিলুম রাঘবেন্দ্র আমাকে উত্ত্যক্ত করছে। আপনাকে বলা দরকার, তখন রাজবাড়ির বড়বাবু, এমনকি মামার চেয়েও রাঘবেন্দ্রের প্রভাব সিংহগড়ে বেশি ছিল। যত ডাকাত ও গুন্ডা প্রকৃতির লোক ছিল তার হাতে, পুলিশও ছিল তার বন্ধু, আর আমাকে এসে উত্ত্যক্ত করতে সাহস পেত না। আমি নিজেই ওর কাছে আত্মসমর্পণ করেছিলাম, কিন্তু পরে যখন তার মধ্যে আবিষ্কার করলুম সে শুধু আমাকে প্রবৃত্তি চরিতার্থ করার বস্তু ভেবেছে, তখন তার উপর আমার ঘৃণা জেগেছিল। হয়তো আমি নিজেই তাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তার ঝুঁকি ছিল। অভয়ানন্দের কাছে আমি ছুটে গিয়েছিলাম অনাদি স্বকীয় আলোতে নিজেকে আলোকিত করতে, কিন্তু ঝুঁকের বশে রাঘবেন্দ্র সম্পর্কে একটা মিথ্যে কথা বলে ফেললুম। অভয়ানন্দ আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, তুমি আমার কাছে অন্য কোনো আশা করো না, তবে তুমি যেই জন্য এসেছো বললে আমি তার প্রতিকার করব। তারপরেই কি সিংহগর্জনের গুজব ছড়িয়েছিল? হ্যাঁ। তারপর কি অভয়ানন্দের ক্ষতবিক্ষত দেহ জলপ্রপাতের কাছে পাওয়া গিয়েছিল? আমি একটা সৎ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। জানতুম না রাঘবেন্দ্র তার ক্ষতি করতে পারে। কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। কর্নেল সাহেব, আমি ওই নিষ্পাপ মানুষটার মৃত্যুর কারণ। রাজবাড়ির লোকেরা নাকি এরকম কিছু একটা সন্দেহ করত, কিন্তু রাঘবেন্দ্রর কাছে তারা অসহায়। এর কিছুদিন পরে আমার দিক থেকে কোনো ক্ষতির আশঙ্কা করে রাঘবেন্দ্র সিংহগড় ছেড়ে চলে যায়। তোমার ছবিটা কে তুলেছিল? ওটা আমি নিজেই স্টুডিওতে গিয়ে তুলেছিলাম। আমার ওই বয়সে আমি খুব খেয়ালি ছিলাম, কখন কি যে করতুম নিজেই বুঝতুম না। ছবিটা অভয়ানন্দের বিছানার তলায় কে রেখেছিল? কালো আম্বাসাডার গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, শৈবাল, রাজ, বিবেক ও দেবলীনার সাথে কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে ভালো লেগে থাকলে, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।